আচ্ছা, আমরা প্রথমত পড়ব হচ্ছে সাবজাংটিভ। মনে রাখবে সাবজাংটিভ শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞা। সাবজাংটিভ অর্থ কি? অনুজ্ঞা। অনুজ্ঞা মানে কি বলো? বাংলা ব্যাকরণে পড়ছো না? অনুজ্ঞা কি? অনুজ্ঞা হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, পরামর্শ এগুলা, তাই না? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, পরামর্শ বা জোর দেওয়া এগুলো সব মিলে হচ্ছে অনুজ্ঞা। আচ্ছা, সাবজাংটিভের ক্ষেত্রে আমাদের প্রথমত একটা স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। এই স্ট্রাকচারটা প্রথমত ডট ডট থাকবে, মানে প্রথমে কিছু একটা থাকবে, সাবজেক্ট থাকবে বা ভার্ব থাকবে, অথবা ধরো যে শুধু সাবজেক্ট থাকতে পারে, যাই থাকুক, মানে ডট ডট মানে কিছু একটা থাকবে। তারপরে সাবজাংটিভ ওয়ার্ড থাকবে। সাবজাংটিভ ওয়ার্ড মানে হচ্ছে যেই ওয়ার্ডটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, পরামর্শ বা ধরো যে প্রপোজাল, তারপর ধরো যে জোর দেওয়া, এই টাইপের জিনিস বোঝায় যেই ওয়ার্ডগুলা, সেই ওয়ার্ডগুলো থাকবে। তারপর দেখো সেই ওয়ার্ডগুলো থাকবে এবং সেই ওয়ার্ডটা ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, তিনটাই হতে পারবে। তারপরে দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে বুঝতে পারছো? তাহলে প্রথমত কিছু একটা থাকবে, তারপরে একটা সাবজাংটিভ ওয়ার্ড থাকবে, তারপরে দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের কোন ফর্ম? অবশ্যই বেস ফর্ম হবে। মানে এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় এমন কি, তারপরও এই ভার্বের সাথে কোনোভাবেই এস বা ইয়েস যুক্ত করা যাবে না। এই ভার্বটা সবসময় কোন ফর্ম হবে? বেস ফর্মে। সবসময় কোন ফর্মে বলো? এই ভার্বটা সবসময় বেস ফর্মে হবে। আচ্ছা, তাইলে প্রথমত কিছু একটা থাকবে, তারপরে সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। এখন সাবজাংটিভ ওয়ার্ডগুলো ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে এখন দেখো, এখন আমাদেরকে প্রথমত সাবজাংটিভ ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। সাবজাংটিভ ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবা হচ্ছে এটা দ্বারা, মনে রাখবা হচ্ছে রূপা ইজ মডার্ন, এটা দ্বারা মনে রাখবা সাবজাংটিভ ওয়ার্ডগুলো, রূপা ইজ মডার্ন। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? রাবিয়া, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো আমরা 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 মনে রাখবো হচ্ছে হ্যাঁ, আমরা মনে রাখবো হচ্ছে রূপা ইজ মডার্ন দ্বারা আরতে হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড, তারপরে ইউতে আর্স, তারপরে তোমার পিতে হচ্ছে প্রিফার এবং প্রপোজ, তারপরে এতে হচ্ছে আস্ক, তারপরে এতে আরেকটা হয় অ্যাডভাইস, তারপরে ধরো যে তোমার আইতে ইনসিস্ট, তারপরে এসতে সাজেস্ট এবং স্টিপুলেট। এই যে সাজেস্ট শব্দটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তোমাদের। মানে তোমরা যদি বিগত সালের কোশ্চেন দেখো, দেখবা যে এই টপিক থেকে সব বিশ্ববিদ্যালয়ে মিলে মাত্র 10-12টা কোশ্চেন আসছে। 10-12টা কোশ্চেনের মধ্যে কমপক্ষে 6-7টা কোশ্চেন পাবা তোমরা হচ্ছে এই সাজেস্ট ওয়ার্ডটা দিয়ে। সাজেস্ট ওয়ার্ডটা মনে রাখবা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সাজেস্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে স্টিপুলেট সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে ম্যান্ডেটরি সাবজাংটিভ ওয়ার্ড, মুভ সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে এমতে মডার্ন হইলো, তারপরে ওতে হচ্ছে অর্ডার, তারপরে ডিতে হচ্ছে ডিমান্ড এবং ডিক্রি, তারপরে ইতে এসেনশিয়াল, তারপরে আরতে ওই যে শুরুতে যেগুলো বলছিলাম যে রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড, এগুলো এনতে নেসেসারি। তাহলে এগুলো বেশিরভাগ হচ্ছে ভার্ব বললাম, কিন্তু আমরা কি বলছিলাম যে সাবজাংটিভ ওয়ার্ডটা কি শুধু ভার্ব হবে? ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে এগুলোর মনে রাখবা যে তিনটা ফর্মই হতে পারবে। যেমন ধরো যে রিকোয়েস্ট, এটা না থেকে রিকোয়েস্টেডও থাকতে পারে, অথবা রিকোয়ার, এটা হচ্ছে ভার্ব, এটা না থেকে তোমার হচ্ছে তোমার রিকোয়ারমেন্টও থাকতে পারে। রিকমেন্ড না থেকে রিকমেন্ডেড এমনও থাকতে পারে, অথবা আর্জ হচ্ছে তোমার ভার্ব, আর্জের নাউন হচ্ছে আর্জেন্সি, অথবা অ্যাডজেক্টিভও থাকতে পারে, আর্জেন্ট, এগুলোও থাকতে পারে। তারপর যেমন ধরো যে প্রিফার হচ্ছে ভার্ব, প্রিফারের অ্যাডজেক্টিভ হচ্ছে কি প্রিফারেবল, আবার নাউন হচ্ছে প্রিফারেন্স, এগুলোও থাকতে পারে। প্রপোজ হচ্ছে কি তোমার, প্রপোজ হচ্ছে ভার্ব, এটা নাউন প্রপোজাল, অথবা ধরো যে তোমার অ্যাডজেক্টিভ প্রপোজড, এগুলোও থাকতে পারে। আস্ক হচ্ছে তোমার ভার্ব, এটা তোমার নাউনও থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে। বা অ্যাডভাইস এসি, মনে রাখবো অ্যাডভাইস এসি থাকলে সেটা হয় ভার্ব, কিন্তু অ্যাডভাইস বানানো যদি সি থাকে সেটা কি ভার্ব হয় না নাউন হয় বলো তো? অ্যাডভাইস বানালে সি থাকলে নাউন হয়। অথবা ধরো যে এটার অ্যাডজেক্টিভ ফর্মও থাকতে পারে, অ্যাডভাইজেবল, এটা দিয়েও বিগত সালে কোশ্চেন আসছে। তাহলে
মনে রাখবা যে এই ওয়ার্ডগুলো কি ভার্বও হতে পারবে, নাউনও হতে পারবে, অ্যাডজেক্টিভও হতে পারবে। যেমন ধরো যে শেষের দিকে সাজেস্ট আছে, সাজেশনও থাকতে পারে, অথবা ধরো যে সাজেস্টেডও থাকতে পারে, অথবা ধরো যে তোমার ডিমান্ডেবলও থাকতে পারে। তারপর যেমন ধরো যে রিকোয়েস্টেড থাকতে পারে। নেসেসারি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, নেসেসারি নাউন হচ্ছে তোমার নেসেসিটি, এটাও থাকতে পারে। আবার ধরো যে ভার্ব হচ্ছে নেসেসিটেড, এগুলোও থাকতে পারবে। তাহলে মনে রাখবা সাবজাংটিভ ওয়ার্ডগুলো নাউনও হতে পারবে, ভার্বও হতে পারবে, অ্যাডজেক্টিভও হতে পারবে। মানে এই ওয়ার্ডগুলোরই নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এই ফর্মগুলো থাকতে পারবে। তাহলে দেখো, তাহলে আবার আমরা স্ট্রাকচারে চলে যাই। তাহলে প্রথমে কিছু একটা থাকবে, তারপরে সাবজাংটিভ ওয়ার্ড থাকবে। সাবজাংটিভ ওয়ার্ডটা ভার্বও হতে পারবে, নাউনও হতে পারবে, অ্যাডজেক্টিভও হতে পারবে। তারপরে দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে এই যে এটা দেখো, আমরা প্রথম এই কোশ্চেনটা আমরা সলভ করি। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি, আচ্ছা বলো তো এরপরে কি হি টেক্স মেডিসিন হবে নাকি টেক মেডিসিন হবে? কোনটা হবে বলো দেখি এই দুইটার মধ্যে? টেক হবে। কেন টেক হবে? বেস ফর্ম বসবে এখানে। হ্যাঁ, এই ভার্বটা বেস ফর্ম হয়। তাহলে এই যে, তাহলে দেখবা যে আগে একটা সাবজাংটিভ ওয়ার্ড আছে কিনা। আগে একটা সাবজাংটিভ ওয়ার্ড আছে, তারপর একটা দ্যাট থাকবে, সাবজাংটিভ ওয়ার্ড থাকবে, দ্যাট থাকবে। তাহলে ওই যে পরের যে ভার্বটা সেটা অবশ্যই কোন ফর্মে হবে? অবশ্যই বেস ফর্মে হবে। তাহলে মনে রাখবা এই সাবজাংটিভ ওয়ার্ডটা এবার কি দিলাম, ভার্ব দেওয়া হয়েছে। আবার ধরো যে নাউনও থাকতে পারে, ইট ইজ এ সাজেশন দ্যাট, ইট ইজ এ সাজেশন দ্যাট, তখন কি হি টেক্স মেডিসিন হবে নাকি টেক মেডিসিন হবে? তখনও টেক মেডিসিন হবে, কারণ সাজেশন কি নাউন আকারেও থাকতে পারে। আবার ধরো যে তোমার অ্যাডজেক্টিভও থাকতে পারে, ঠিক আছে? যেমন ধরো যে যদি বলি ইট ইজ সাজেস্টেড দ্যাট, ইট ইজ সাজেস্টেড, তখন ইজ সাজেস্টেড এটাকে ভার্বও ধরতে পারো, অথবা অ্যাডজেক্টিভও ধরতে পারো, অথবা ধরো যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়েও দিতে পারে। তাহলে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম তিনটাই থাকতে পারবে। তারপরে দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে। সাবজেক্টটা যাই হোক না কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক বা যেই ফর্মই হোক, এই যে পরের যে ভার্বটা এটা অবশ্যই বেস ফর্মে হবে। অবশ্যই কোন ফর্মে? বেস ফর্মে। বেস ফর্ম। আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে কোশ্চেন সলভের দিকে যাই। তাহলে আমরা দেখবো সাবজাংটিভ ওয়ার্ড আসছে, তারপরে দ্যাট আসছে, তাহলে পরের যে ভার্বটা সেটা অবশ্যই বেস ফর্মেই হবে। আচ্ছা, দেখা যাচ্ছে তাই না? দেখো তো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রথমত এখানে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এই দেখো সাজেস্টেড, দেখো এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে। এই যে 22 সেশনে, 18-19 সেশনে দুইটাই সাজেস্টেড ভার্ব দিয়ে আসছে। এমনকি সাজেস্টেড ভার্ব দিয়ে আরও অনেকগুলো আছে, তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবা। তাহলে দেখো, প্রথমত হচ্ছে তোমার দ্য ডক্টর সাজেস্টেড, এই যে সাজেস্টেড হচ্ছে সাবজাংটিভ ভার্ব বা সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে দ্যাট আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে এই জায়গায় অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্ম কোনটা, এলও ডাবল এস নাকি এলও এসি, বলো তো কোনটা? এলও এসি। হ্যাঁ, এলও এসি। এলও ডাবল এস তো একটা নাউন, এটা তো আর কোনো ভার্ব না, তাহলে ওটা তো আর হবে না। তাহলে এলও এসি ওটাই অ্যান্সার। এরপরে দেখো, এরপরে আমরা দেখবো হচ্ছে ইট ইজ নেসেসারি দ্যাট, এই যে নেসেসারি দেখো সাবজাংটিভ ওয়ার্ডটা এবার অ্যাডজেক্টিভ আকারে আছে। তাহলে ইট ইজ নেসেসারি দ্যাট, তাহলে নেসেসারি অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট হচ্ছে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা এটা অবশ্যই বেস ফর্মে হবে। তাহলে দেখো তো এখানে কোনটা বেস ফর্ম, ফাইন্ডস নাকি ফাইন্ড? ফাইন্ড, তাহলে এটাই হবে। এরপরে দেখো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ প্যাশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু, তাহলে দেখো সাজেস্টেড দ্যাট হিজ
পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু, এই যে হিজ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু, এই পুরাটুকু মিলে একটা সাবজেক্টের কাজ করতেছে। এই পুরাটুকু মিলে কিসের কাজ করতেছে? সাবজেক্টের কাজ করতেছে। এটা দেখে কি ভয় পাওয়া যাবে? দেখো এটা একটা পুরা ক্লজ মিলে সাবজেক্টের কাজ করতেছে। এই যে হিজ পেশেন্ট হচ্ছে মূল সাবজেক্ট, আর হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু এইটুকু হলো ওই সাবজেক্টের তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই পুরাটুকু মিলেই সাবজেক্টের কাজ করতেছে। তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, তাহলে এই যে সাজেস্টেড হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে দ্যাট আছে, তারপরে সাবজেক্ট, তারপরে শূন্য স্থানে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখো তো অপশনগুলোর মধ্যে কোনটা বেস ফর্ম? টেক বেস ফর্ম নাকি টেক্স বেস ফর্ম নাকি টুক বেস ফর্ম? টেক, এ নাম্বার, তাহলে ওটাই অ্যান্সার। আচ্ছা এরপরে দেখি আমরা, এরপরে দেখো ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট, দেখো আর্জেন্ট তোমার অ্যাডজেক্টিভ আকারে আছে, অ্যাডজেক্টিভ আকারে সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের অবশ্যই বেস ফর্ম। তাহলে দেখো তো কোনটা বেস ফর্ম? লিভ নাকি লেফট, কোনটা বেস ফর্ম? লিভ, তাহলে এটা অ্যান্সার। এরপর দেখো 5 নাম্বার কোশ্চেন, উই রেকমেন্ড দ্যাট, রেকমেন্ড হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে দ্যাট আছে, তারপরে প্রত্যেকটা অপশনে দা মিসক্রিয়েন্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম লাগবে। বলতো কোনটা বেস ফর্ম? শুড বেস ফর্ম নাকি মাস্ট বেস ফর্ম নাকি বি বেস ফর্ম? বি বেস ফর্ম ভাইয়া। হ্যাঁ বি বেস ফর্ম। তাহলে বি পানিশড হবে, তাহলে বি প্লাস ভি থ্রি, মানে প্যাসিভ আকারে থাকলে বি প্লাস ভি থ্রি হয়। তাহলে মূল কথা হলো আমাদের আগেরটা বেস ফর্ম থাকবে, যেহেতু বি বেস ফর্ম তাহলে অবশ্যই তোমার হচ্ছে কি বি পানিশড হবে। অথবা বলতে পারো এটা প্যাসিভ আকারে আছে, প্যাসিভ আকারে থাকলে তোমার হচ্ছে বি প্লাস ভি থ্রি হয় সাবজাংটিভের ক্ষেত্রে। এত কঠিন করে পড়ার দরকার নাই, আমরা জাস্ট পড়বো যে শুড মাস্ট এগুলো তো বেস ফর্ম না, বি হচ্ছে বেস ফর্ম, তাহলে বি যেহেতু বেস ফর্ম তাহলে এটাই অ্যান্সার হবে। আচ্ছা এরপরে দেখো দ্য ফিজিশিয়ান ইনসিস্টেড দ্যাট, দেখো ইনসিস্টেড এটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, ইনসিস্ট ভার্ব সাবজাংটিভ ওয়ার্ড, দ্যাট দ্য গার্ল, গার্ল হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম দেওয়া লাগবে। বলতো কোনটা বেস ফর্ম? টেস্টেস নাকি টিএসটি, কোনটা? এ নাম্বারটা, হ্যাঁ এ নাম্বারটা, তাহলে এটাই অ্যান্সার। তাহলে বুঝতে পারলো বিষয়টা? তাহলে সাবজাংটিভ ওয়ার্ডগুলো নাউন আকারেও থাকতে পারবে, ভার্ব আকারেও থাকতে পারবে, অ্যাডজেক্টিভ আকারেও থাকতে পারবে, আর থাকলে পরবর্তী যে ভার্বটা সেটা অবশ্যই কোন ফর্মে দিবা? বেস ফর্মে। সেটা অবশ্যই কোন ফর্মে? বেস ফর্মে। হ্যাঁ এরপরে দেখো, এরপর আমরা পড়বো হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি করা কি ভালো? একই কথা বারবার বলা কি ভালো? না, এই জন্যই বলা আছে যে রুল, একই অর্থযুক্ত ওয়ার্ড বা একই অর্থযুক্ত ফ্রেজ দুইবার ব্যবহার করা যাবে না। তাহলে একই অর্থযুক্ত জিনিস বা একই রকম অর্থযুক্ত জিনিস একাধিকবার ব্যবহার করা যাবে না। এটা থেকে যদি তুমি ভার্সিটির কোশ্চেন খুঁজো, হয়তো বা গত 15 বছরে সম্ভবত ভার্সিটির কোশ্চেন এটা থেকে মাত্র 3টা কি 4টা আসছে, হয়তো বা আরও খুঁজলে হয়তো বা 5-6টা পাওয়া যাইতে পারে। এগুলো থেকে ভার্সিটির পরীক্ষায় খুবই কম আসে আর কি। আচ্ছা তাহলে আমরা দেখি, তাহলে এটা হচ্ছে তোমার একই অর্থযুক্ত শব্দ দুইবার ব্যবহার করা যাবে না। যেমন যদি বলি যে রিপিট ইট অ্যাগেইন, তাহলে রিপিট মানেই পুনরায় করা, তাহলে কি আবার অ্যাগেইন দেওয়ার কোনো দরকার আছে? বলো তো। না, তাহলে শুধু দেওয়া লাগবে রিপিট ইট, হয় দেওয়া লাগবে রিপিট ইট, না হয় দেওয়া লাগবে ডু ইট অ্যাগেইন, দুইটার যে কোনো একটা, দুইটাই কারেক্ট, ঠিক আছে? হ্যাঁ এগুলো কি পিন পয়েন্ট এরর হিসেবে আসবে? পিন পয়েন্ট এরর হিসাবে আসছে একটা দুইটা, আর তোমার হচ্ছে তোমার হচ্ছে শূন্য স্থান আকারেও দিতে পারে অথবা কারেকশন আকারেও দিতে পারে। তাহলে হয় দেওয়া লাগবে রিপিট ইট, না হয় দেওয়া লাগবে ডু ইট অ্যাগেইন, দুইটার যে কোনো একটা, দুইটাই কারেক্ট মনে রাখবা। কারণ অ্যাগেইন দিলে আর ডু দিলে তো তখন কোনো সমস্যা নাই, আর রিপিট দিলে অ্যাগেইন দিলে সমস্যা আছে, কারণ রিপিট মানেই পুনরায় করা, আবার অ্যাগেইন মানে আবার, দেওয়া যাবে না। রিটার্ন ব্যাক একসাথে দেওয়া যাবে না, মনে রাখবা, কারণ রিটার্ন মানেই পেছনে ফিরে আসা, আবার ব্যাক মানে পেছনে, তাহলে কি দুইবার পেছনে দেওয়া যাবে? দেওয়া যাবে না। হয় দেওয়া লাগবে শুধু রিটার্ন, যেমন ধরো যে আই রিটার্নড হোম, আই রিটার্নড ব্যাক হোম, এটা কখনো দেওয়া যাবে না। হয় দেওয়া লাগবে শুধু রিটার্ন, না হয় দেওয়া লাগবে
তোমার ধরো যে কাম ব্যাক, দুইটার যে কোনো একটা, অথবা গো ব্যাক, হয় শুধু রিটার্ন, না হয় ধরো যে কাম ব্যাক অথবা গো ব্যাক, এগুলো দেওয়া লাগবে। কোনোভাবেই রিটার্নের সাথে ব্যাক যুক্ত করা যাবে না, কারণ রিটার্ন মানেই পেছনে ফিরে আসা, রিটার্নের সাথে ব্যাক দেওয়া যাবে না। এরপর যেমন যদি বলি অ্যাডভান্স ফরওয়ার্ড, অ্যাডভান্স মানেই সামনে অগ্রসর হওয়া, আবার ফরওয়ার্ড মানে সামনে, দুইটা কি একসাথে দেওয়া যাবে? তাহলে অ্যাডভান্স দিলে তাহলে ফরওয়ার্ডটা সাথেই দেওয়া যাবে না। তাহলে অ্যাডভান্স দিলে তুমি হচ্ছে এইরকম দিতে পারো যে শুধু অ্যাডভান্স দিতে পারো, অথবা দিতে পারো যে তোমার গো ফরওয়ার্ড, দুইটার যে কোনো একটা, ঠিক আছে? গো ফরওয়ার্ড অথবা শুধু অ্যাডভান্স, এরকম দিতে পারো। তারপর যেমন ধরো যে সাফিসিয়েন্ট অ্যানাফ, সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট, অ্যানাফ মানেও যথেষ্ট, দুইটা কি একসাথে দেওয়া যাবে? হয় দেওয়া লাগবে শুধু সাফিসিয়েন্ট, না হয় দেওয়া লাগবে শুধু অ্যানাফ, দুইটার যে কোনো একটা। এরপর যেমন দেখো এটা বিগত সালে আসছিল, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, ফ্যাক্ট মানেই সত্য ঘটনা, আবার ট্রু কি অতিরিক্ত দেওয়ার দরকার আছে তাইলে? না, দরকার নেই। ইভেন্ট মানে ঘটনা, আর ফ্যাক্ট মানে হচ্ছে সত্য ঘটনা, তাইলে ফ্যাক্টের আগে ট্রু দেওয়ার কোনো দরকার নাই, তাহলে ট্রুটা হবে না, তাহলে হবে ইট ইজ এ ফ্যাক্ট, ইট ইজ এ ফ্যাক্ট। ঠিক আছে, ক্লিয়ার তো বিষয়টা? আচ্ছা, এইভাবে আর কি। তাহলে একই অর্থ যদি বুঝায়, তাহলে দুইটা ওয়ার্ড একই অর্থে দেওয়া যাবে না, এটাই মূল কথা, এটাই। এরপর দেখো, এরপর আমার হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মানে হচ্ছে তোমার ঝুলন্ত, ড্যাংলিং মানে কি? ঝুলন্ত। কোনো কিছু যদি ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা কি সঠিক অবস্থায় আছে না ভুল অবস্থায় আছে? অবস্থায় আছে ভাইয়া, ভুল অবস্থায় আছে। এই জন্য ড্যাংলিং মডিফায়ারের আরেকটা নাম হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। মিসপ্লেসড মডিফায়ার মানে ভুল জায়গায় বসেছে এমন মডিফায়ার। তাহলে কোনো কিছু কি ভুল জায়গায় বসানো যায়? ভুল জায়গায় বসানো উচিত না, তাহলে কোনো কিছুই ভুল জায়গায় বসানো উচিত না। তাইলে একইভাবে তাহলে মডিফায়ারকে ভুল জায়গায় বসানো যাবে না, তাহলে মডিফায়ারকে কারেক্ট করতে হবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে কোশ্চেনগুলো থাকে এভাবে, বাক্যের শুরুতে একটা ফ্রেজ থাকে, এই ফ্রেজটাই মডিফায়ার হিসেবে কাজ করে, তারপর একটা কমা থাকে, ফ্রেজের পরে একটা কমা থাকে, কমার পরে শূন্য স্থান দিয়ে দেয়, অথবা কমার পরে অংশের মধ্যে ঝামেলা করা থাকে। তাহলে এই যে এইটুকুর মধ্যে ঝামেলা করা থাকবে, কমার পরে একটা ক্লজ থাকবে। আর ক্লজ থাকা মানে কি, সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব, একটা ফাইনাল ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এখন কথা হচ্ছে, এই মডিফায়ারটা যাকে বোঝাবে, মডিফায়ারের পরে তাকেই বসাতে হবে। এই দেখো রুল, মডিফায়ার যাকে বোঝায় মডিফায়ারের পরে তাকেই বসাতে হয়। তাহলে এই মডিফায়ারটা যাকে বোঝাবে, এই জায়গায় কি তাকেই বসাতে হবে না? বলো তো, তাকে কি এই যে এইখানে বসানো যাবে, এই যে এইখানে বসানো যাবে? যাবে না। না ভাইয়া। তাহলে মডিফায়ার যাকে বোঝাবে, মডিফায়ারকে মডিফায়ারের পরেই বসাতে হবে, মানে কমার পরেই বসাতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে দেখো, হোয়াইল গোয়িং নাকি হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠে হাঁটার সময় একটি মরা গরু, শুধু এই পর্যন্ত যদি পড়ো, এই পর্যন্ত একটি মরা গরু, এই পর্যন্ত যদি পড়ো, মাঠে হাঁটার সময় একটি মরা গরু, এইটুকু পরে কি মনে হচ্ছে যে মরা গরুটা মনে হয় রাস্তা দিয়ে হাঁটতেছিল বা মাঠ দিয়ে হাঁটতেছিল, এরকম মনে হচ্ছে না? মাঠে হাঁটার সময় একটি মরা গরু, এইটুকু পরে কি মনে হচ্ছে? মরা গরু তো আর হাঁটতে পারে না। হ্যাঁ, মরা গরুটা রাস্তা দিয়ে হাঁটতেছিল, এই টাইপের মনে হচ্ছে না এইটুকু পরে? তাহলে এটা ভুল। তাইলে হাঁটার কাজ কি মরা গরু করতে পারে নাকি মি করতে পারে? আই করতে পারে না, ব্যক্তি করতে পারে। তাইলে এই যে কমার পরেই এই যে মিটাকে দেওয়া লাগবে, মানে মিটা শুরুতে আনলে তখন তো আই হয়ে যাবে। এটা ছিল প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসটা অ্যাক্টিভ ভয়েস করে দেওয়া লাগবে। তোমার তো আর করে দেওয়া লাগবে না, কারণ এটা তো আর রিটেনে আসবে না, এটা সবসময় এমসিকিউতে আসবে, রিটেনে আসবে না কখনোই। তাহলে দেখবা যে এই যে এইটুকু, মানে এই যে তোমার ইয়ার যে অংশটা, মানে কমার আগের যে অংশটা, মানে মডিফায়ারের যে অংশটা, কমার আগের অংশটাই কিন্তু মডিফায়ার। মানে কমার আগে একটা ফ্রেজ থাকবে, এই দেখো ফ্রেজ, সবসময় একটা ফ্রেজ থাকবে। তাহলে এটা মডিফায়ার, এটা যাকে বোঝাবে কমার পরে তাকেই বসাতে হবে। এটা তো এ ডেট কাউকে বোঝায় না, এ ডেট কাউকে যেহেতু বোঝায় না, তাহলে এটা দেওয়া যাবে না, কিন্তু আইকে যেহেতু বোঝায়, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। ক্লিয়ার তো সবার কাছে নাকি? আচ্ছা, তাহলে দেখো আমরা এখন এমসিকিউ সলভের দিকে যাই।
দেখো ভাইয়া মডিফায়ার কি অনেকটা অর্থ নির্ভর করবে ভাইয়া? বুঝি নাই তোমার কথা। বলতেছি ভাইয়া অর্থের উপর নির্ভর করবে কি অনেকটা? অর্থের উপরে বলতে মানে আমরা কি রুলসের থেকে কি মানে বাক্যটা অর্থ কিভাবে ভালো হচ্ছে এভাবে কি আমরা মডিফায়ারটা বসাবো নাকি রুলস হিসেবেই আপনি যেভাবে রুলস দিতেন প্রথমে সাবজেক্ট তারপর অবজেক্ট ওভাবেই? না না না, ওইটা তো এমনি বোঝার জন্য দিছি। ক্লজের মধ্যে তো সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এটা রুল মুখ্য বিষয় না, মূল বিষয় হচ্ছে তোমার অর্থটা। তুমি যেটা বললো ওইটাই মূল বিষয়। হলো আগের অংশটা যাকে বোঝায়, আগের অংশটা যাকে বোঝায় কমার পরে তাকেই বসাতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছো? তাহলে দেখো, ড্রাইভিং রেকলেসলি, বেপরোয়াভাবে ড্রাইভ করার সময়। আচ্ছা বলো তো, ড্রাইভ কে করতে পারে? অ্যান অ্যাক্সিডেন্ট কি ড্রাইভ করে নাকি হি ড্রাইভ করে? কে ড্রাইভ করে? অ্যাক্সিডেন্ট ড্রাইভ করে নাকি হি ড্রাইভ করে? হি ড্রাইভ করে। তাহলে হি যেহেতু ড্রাইভ করে, তাহলে বি আর সি বাদ, হয় এ হবে না হয় ডি হবে। এখন দেখো, হি ওয়াজ কজড অ্যান অ্যাক্সিডেন্ট নাকি হি কজড অ্যান অ্যাক্সিডেন্ট? যখন সাবজেক্ট নিজেই কাজ করতে পারে তখন কি প্যাসিভ করার কোনো দরকার আছে? হি কি কাজ করতে পারে না? পারে। হি যেহেতু সাবজেক্ট কাজ করতে পারে, তাহলে ওয়াজ কজড প্যাসিভ দেওয়ার কোনো দরকার নাই, তাহলে অ্যাক্টিভ ভয়েসে অ্যান্সার হবে। তাহলে হবে হি কজড অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে ওটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের কোশ্চেনে যাই। ভাই আপনার নেটের কি সমস্যা? আমার এখানে কেন জানি আপনার কথাগুলো আটকে আটকে আসতেছে। না তো, আমার নেটের সমস্যা না, অন্যদের কি শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আটকে আটকে সমস্যা। তাইলে সমস্যা হইতে পারে, হয়তো বা ওয়াইফাই একটু সমস্যা। সবারই কি আটকে আটকে যাচ্ছে? অনেক আটকাচ্ছে? অনেকটা ভাই, অল্প হালকা হালকা পাচ্ছে। অল্প আটকাচ্ছে আর কি। আচ্ছা, অল্প আটকালে সমস্যা নাই, শুনতে থাকো। আচ্ছা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো অথবা ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, যাই দেবে না কেন। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো অথবা ফ্লাইং আউট দ্য উইন্ডো, যাই দাও, অথবা আউট অফ দ্য উইন্ডো, যাই দেও না কেন সেটা সমস্যা নাই। তাহলে দেখো, জানালা দিয়ে বাইরে উড়ে যাওয়ার সময় বলো তো, জানালা দিয়ে বাইরে কে উড়ে যায়? হি উড়ে যায় জানালা দিয়ে বাইরে নাকি পেপারস উড়ে যায়? পেপারস উড়ে যায় ভাই। পেপারস উড়ে যায়। এ আর বিতে হি দেওয়া, তাহলে এ আর বি বাদ। তাহলে দেখো, পেপারস উড়ে যায়। আর পেপারটা গ্রাফট হিম নাকি, গ্রাফ মানে ধরে ফেলা, তাহলে ধরে ফেললো, গ্রাফট বাই হিম, তাহলে সেই ব্যক্তিটা হচ্ছে পেপারটাকে বা কাগজপত্রগুলোকে ধরে ফেললো। তাহলে পেপারটাকে যেহেতু আরেকজন ধরে ফেললো, তাহলে প্যাসিভ ভয়েসে দেওয়া লাগবে, কারণ পেপার তো আর নিজে কোনো কাজ করতে পারে না। পেপার কি নিজেই নিজেকে ধরতে পারে, গ্রাফ করতে পারে? পারে না। তাহলে প্যাসিভ ভয়েসে দেওয়া লাগবে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী শুধুমাত্র সি নাম্বারটা ঠিক আছে, ওয়ার গ্রাফট, তাইলেই অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপরে দেখো, আমরা দেখি 9 নাম্বার দেখো, হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যাওয়ার সময় বলো তো, ক্লাসে কে যায়? দা ডগ যায় নাকি এ ডগ যায় নাকি আই যায়? আই যাই। হ্যাঁ, তাহলে ওটাই অ্যান্সার, বি নাম্বারটাই অ্যান্সার। এগুলো মজার না? তারপর দেখো জি ভাই। 10 নাম্বার দেখো, 10 নাম্বারে কমার আগের অংশ হচ্ছে তোমার কি মডিফায়ার, তাহলে বিইং ইন হেস্ট, হেস্ট মানে তাড়াহুড়া, তাহলে তাড়াহুড়ায় থাকায় বলো তো, তাড়াহুড়ায় কে থাকে? দা ডোর থাকে নাকি সি থাকে তাড়াহুড়ায়? দা ডোর নাকি সি? থাকে তারা। হ্যাঁ, সি তাড়াহুড়ায় থাকে, তাহলে এটাই অ্যান্সার, সি নাম্বারটা। সহজ না একদম? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, এরপর দেখো 11 নাম্বারটা, হুইচ সেন্টেন্স ডাজ নট গিভ এ মিসপ্লেসড মডিফায়ার, কোন সেন্টেন্সে মিসপ্লেসড মডিফায়ার নাই, মানে কোন সেন্টেন্সটা ঠিক? দেখো, হোয়াইল স্টিল এ গার্ল, যখন একজন বালিকা ছিলাম, বালিকা কে থাকে? মাই ফাদার থাকে নাকি দা ফেয়ার থাকে নাকি আই থাকে? বালিকা কে থাকে বলো তো? আই থাকে ভাই। আই থাকে, তাহলে আই আছে এ নাম্বার অপশনে, তাহলে ওটাই অ্যান্সার। এরপরে দেখো 12 নাম্বার, নট হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। দেখো, নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং, সে কোথায় যাচ্ছিল না দেখে, সে কোথায় যাচ্ছিল
না দেখে। তাহলে সে কোথায় যাচ্ছিল না দেখে, তাহলে দেখতে পারে কে? এ কার দেখতে পারে নাকি হি দেখতে পারে বলো তো দেখি? হি দেখতে পারে। তাহলে হি আছে সি নাম্বার আর ডি নাম্বারে, আর সে একটা কার দ্বারা গাড়ি চাপা পড়লো, আর দুইটাতেই বাই আছে, তার মানে প্যাসিভ ভয়েসে দেওয়া লাগবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি ওয়াজ হিটেড হবে নাকি ওয়াজ হিট হবে? ওয়াজ হিটেড না ওয়াজ হিট? কারণ হিট 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 তিনটাই একই, হিটেড কখনো হয় না। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। এরপরে দেখো 13 নাম্বার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন। হেয়ারিং দ্য গুড নিউজ, গুড নিউজ শুনে, বলো তো গুড নিউজ কে শুনতে পারে? হ্যাপিনেস গুড নিউজ শুনে নাকি হ্যাপি গুড নিউজ শুনে নাকি মাইন্ড শুনে নাকি আই শুনে? আই শুনে, তাহলে এটাই অ্যান্সার হবে। আর মাইন ওয়াজ হ্যাপিনেস, এটা তো কোনো অর্থ মিলে না, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে হ্যাপিনেসও শুনে না, হ্যাপিও শুনে না, মাইনও শুনে না, তাহলে অ্যান্সার হবে অবশ্যই এ নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এগুলো তো বুঝতে পারছো? তাহলে দেখবা যে কমার আগে যেটা আছে ওটাই হচ্ছে মডিফায়ার, তাহলে কমার আগে যেটা আছে ওইটা যাকে বোঝাচ্ছে সেটাই অ্যান্সারটা হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে প্রিপোজিশন। এখন কি পড়বো? প্রিপোজিশন পড়বো আমরা। আচ্ছা, প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনের বেসিক বিষয়টা তো তোমরা জানোই যে প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের কি করে, সম্পর্ক স্থাপন করে, সেটাই প্রিপোজিশন হয়। তার মানে প্রিপোজিশন কার কার পূর্বে বসে বলো তো দেখি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। কার কার? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। অথবা উল্টা করে বললে যে প্রিপোজিশনের পরে কোনটা কোনটা থাকবে? নাউন বা প্রোনাউন থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে। তাহলে প্রিপোজিশনের পরে কি কোনো অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব এগুলো দিতে পারবা? অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব এগুলো দিতে পারবা কি? পারবা না। তাহলে প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব এগুলো দেওয়া যাবে না। আমরা হচ্ছে এটা মূলত হচ্ছে ফোকাসের লেকচার শিট থেকে দেখব। আচ্ছা দেখো 13 নাম্বার রুলটা দেখো, প্রিপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। তাহলে দেখো ইট ইজ নট নিডেড ফর সেফ, সেফ একটা অ্যাডজেক্টিভ, তাহলে কি এটা দেওয়া যাবে নাকি নাউন দেওয়া লাগবে? ফরের পরে অ্যাডজেক্টিভ দিবা না নাউন দিবা? নাউন দিবা। তাহলে সেফ হবে নাকি সেফটি হবে? সেফটি হবে। এরপরে দেখো হি প্লেজ ইনস্টিড অফ একটা নাউন, ইনস্টিড অফ একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে কি তুমি কি হচ্ছে ওয়ার্ক দিবা? ওয়ার্ক তো ভার্ব আকারে আছে, তাহলে ভার্ব আকারে দেওয়া যাবে নাকি জিরান্ট করে দেওয়া লাগবে? জিরান্ট করলে তো নাউন হয়, তাহলে ভার্ব আকারে দিবা না? হ্যাঁ, জিরান্ট করা লাগবে। এরপরে দেখো 15 নাম্বারটা দেখো, 15 নাম্বার হচ্ছে তোমার, আমরা কি একটু আগেই বললাম যে প্রিপোজিশনের পরে কি তুমি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এগুলো দিতে পারবা? হ্যাঁ, দেয়া যাবে না। যাবে না। দেখো হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণে, তাহলে সে প্রাণপণে চেষ্টা করলো, তাহলে কি প্রাণপণে তোমার কাজ করার ধরন বা পদ্ধতি বোঝাচ্ছে না? প্রাণপণে কিভাবে চেষ্টা করলো? উত্তর পাওয়া যায় প্রাণপণে। তার মানে এই প্রাণপণে হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি। তাহলে প্রাণপণের আগে কি তাহলে তুমি প্রিপোজিশন দিতে পারবা? তাহলে হি ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল দিতে পারবা? হি ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল। অথবা ধরো যে টুথ অ্যান্ড নেইল মানেও প্রাণপণে, তাহলে এটাও দিতে পারবা না, কারণ এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর যেমন ধরো যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পিতল্পা সহ, সে তল্পিতল্পা সহ চলে গেল, তাহলে প্রশ্ন করো কিভাবে চলে গেল? তল্পিতল্পা সহ। তাহলে কিভাবে তারা প্রশ্ন করলে কি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ পাওয়া যায়? তার মানে হি 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 ওয়েন্ট উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তাহলে কি এটা হবে? অথবা হি লেফট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দেওয়া যাবে কি? যাবে না। তাহলে উইথটা বাদ দিয়ে দেওয়া লাগবে হি লেফট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এরকম দেওয়া লাগবে। তাহলে এইরকম কিছু ফ্রেজ আছে যেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের আগে কোনোভাবেই তুমি উইথ বসাতে পারবা না। তারপর যেমন অ্যাটেন্টিভলি হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাটেন্টিভলির আগে কি উইথ দিতে পারবা? উইথ অ্যাটেন্টিভলি দেওয়া যাবে? হয় দেওয়া লাগবে উইথ অ্যাটেনশন,
না হয় দেওয়া লাগবে শুধু অ্যাটেন্টিভলি, মানে যদি আর কি উইথ দাও তাহলে নাউন দেওয়া লাগবে, উইথ দিলে নাউন দেওয়া লাগবে অ্যাটেনশন, আর না হয় অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব দেওয়া লাগবে। আচ্ছা, তারপর আরেকটা কথা তোমাদেরকে আগে বলছিলাম যে হোম এবং অ্যাব্রোড এই দুটো অ্যাডভার্বে কাজ করে, বলছিলাম মনে আছে? হোম এবং অ্যাব্রোড জি ভাইয়া। দুইবার করে মনে হয় বলছিলাম, মনে রাখবে হোম এবং অ্যাব্রোড এগুলো হচ্ছে অ্যাডভার্বে কাজ করে, এই জন্য এগুলোর আগেও কোনো প্রিপোজিশন দেওয়া যায় না। তাহলে হি ওয়েন্ট টু হোম হবে কি? না ভাইয়া, না, হবে না। সরাসরি দেওয়া লাগবে হি ওয়েন্ট হোম, এরকম দেওয়া লাগবে। তাহলে মনে রাখবা যে হোম এবং অ্যাব্রোড এই দুইটা দেখা যায় নাউনের মতো, কিন্তু এগুলো অ্যাডভার্ব। এরপরে দেখো, এরপরে 14 নাম্বার রুল আমাদেরকে পড়তে হবে। 14 নাম্বার রুল হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে প্রিপোজিশন বসে না, যাদের পরে কখনোই কি বসে না? প্রিপোজিশন বসে না। এগুলো এগুলো তোমরা মুখস্থ করবা, এগুলো তোমরা মুখস্থ করবা যে রিসের পরে প্রিপোজিশন দেওয়া যায় না, যেমন উই রিচ অ্যাট দ্য স্টেশন দেওয়া যাবে না, দেওয়া লাগবে উই রিচ দ্য স্টেশন, একটা হবে না, কোনোভাবে প্রিপোজিশন দেওয়া যাবে না। তোমাদের দিতে মন চায় না, প্রিপোজিশন দিতে মন চায় না এগুলো ক্ষেত্রে রিসের পরে? জি ভাইয়া। মন চাইলেও দেওয়া যাবে না। তারপর ডিসকাসের পরে তো আরও বেশি বেশি দিতে মন চায়, যে উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার, এরকম ব্যবহার করছো না জীবনে? জি ভাইয়া। কিন্তু ডিসকাসের পরে প্রিপোজিশন হয় না, ঠিক আছে? ডিসকাসের পরে প্রিপোজিশন হয় না, এবং এটা দিয়ে পরীক্ষায় বারবার আসছে। এমনকি আমি যে পরীক্ষা দিছিলাম 2018 সালে ডি ইউনিটের পরীক্ষা, দেখবা যে ওখানেও ডিসকাস দিয়ে আসছে। তাহলে মনে রাখবা যে এগুলা হচ্ছে তোমার এগুলোর পরে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না। তাহলে এগুলো মুখস্থ করবা যে রিজেম্বলের পরে হয় না। দ্য বয় রিজেম্বলস উইথ হিজ ফাদার দেওয়া যাবে না, দেওয়া লাগবে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। তাহলে রিজেম্বল, ভায়োলেট, ডিসকাস, সাইন, ইনভেস্টিগেট, রিকমেন্ড, অর্ডার, কমান্ড, পেইন্ট। ইন্টার মানে যদি কোনো জায়গায় প্রবেশ করা বোঝায় তাহলে ইন্টারের ক্ষেত্রে প্রিপোজিশন দেওয়া যায় না। হি ইন্টার্ড ইনটু দ্য রুম এরকম দেওয়া যাবে না, হি ইন্টার্ড দ্য রুম এরকম দেওয়া লাগবে, হি ইন্টার্ড দ্য রুম এরকম দেওয়া লাগবে। কিন্তু ইন্টার্ড বলতে যদি কোনো চুক্তিতে প্রবেশ করা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আবার ইন্টার ইনটু দেওয়া যায়, এটা ব্যতিক্রম, মনে রাখবা, ঠিক আছে? চুক্তিতে প্রবেশ করা হলে ইন্টার ইনটু দেওয়া যায়, কিন্তু যদি হচ্ছে তোমার কি হয়, যদি হচ্ছে তোমার কোনো জায়গায় প্রবেশ করা বোঝায় ইন্টার বলতে, সেক্ষেত্রে ইন্টারের পরে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এগুলোর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি দাগাই দিচ্ছি, এই যে রিস গুরুত্বপূর্ণ, রিজেম্বল খুবই গুরুত্বপূর্ণ, তারপর ডিসকাস গুরুত্বপূর্ণ, তারপর তোমার হচ্ছে ইন্টার গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে তোমার পেইন্ট গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবা যে এই ভার্বগুলোর পরে আবার কি দিতে পারবা না? প্রিপোজিশন দিতে পারবা না। এগুলো অল্প কয়টা, তো সবগুলোই পড়ে রাখতে পারো চাইলে। তাহলে এই ভার্বগুলোর পরে কখনোই কি দেওয়া যাবে না? প্রিপোজিশন দেওয়া যাবে না। আমি যেগুলো দাগাই দিলাম এগুলো হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, তবে সবগুলোই পড়ে রাখতে পারো। তাহলে মনে রাখবা এই ভার্বগুলোর পরে কখনোই কি বসে না? প্রিপোজিশন বসে না। প্রিপোজিশন। হ্যাঁ। এরপরে দেখো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিপোজিশনের একটা সার্কেল, যেটা তোমাদেরকে আয়মান সাদিক সহ সবাই পড়ায়। সবাই পড়ায় না, একটা বৃত্ত দিয়ে সবাই পড়ায় না? তোমাদের স্যাররাও ছোটবেলায় পড়াইছে না 6-7-এ? জি ভাইয়া। একটা বৃত্ত দিয়ে কিন্তু সবাই পড়ায়, এটা পড়তে হবে, এটা বৃত্ত দিয়ে অনেকগুলো হয়ে যায়। আচ্ছা, মনে করো এটা একটা জায়গা, বৃত্তটা কি একটা জায়গা, এটা কি একটা বলো তো? জায়গা। আচ্ছা, মনে রাখবা কোনো জায়গার দিকে বুঝালে টু হয়, কোনো জায়গার দিকে বুঝালে কি হয়? টু হয়। আর কোনো জায়গা থেকে আসা বুঝালে ফ্রম হয়। এগুলো তো জানো, যে হি গোজ টু স্কুল, সেই স্কুলের দিকে যায়, হি কেম ফ্রম স্কুল, সেই স্কুল থেকে আসলো, এরকম আর কি। তাহলে দিকে বুঝালে হবে টু, আর কোনো জায়গা থেকে বুঝালে কি হবে? ফ্রম হবে। কোন জায়গা থেকে বুঝালে ফ্রম হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার কোন জায়গার মাঝে অবস্থিত বোঝালে ইন হয়, মাঝে অবস্থিত বোঝালে কি হয়?
ইন হয়। মাঝে অবস্থিত বোঝালে কি হয়? ইন হয়। ইন হয়। আর কোনো জায়গায় তোমার হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢোকা, বাইরে থেকে ভিতরে ঢোকা হলে ইনটু হয়, বাইরে থেকে ভিতরে ঢোকা হলে কি হয়? ইনটু হয়। যেমন ধরো যে হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে গেল, সে রুমের ভিতরে গেল, কিন্তু ইন্টার্ড ইনটু কিন্তু দিতে পারবে না, কারণ ইন্টার্ডের পরে কোনো প্রিপোজিশন দেওয়া যায় না। তাহলে হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে গেল। আর কোনো জায়গার ভিতর থেকে বাইরে বের হওয়া, কোনো জায়গার ভিতর থেকে বাইরে বের হওয়া, তখন হবে আউট অফ, তখন হবে আউট অফ। যেমন হি কেম আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে আসলো, সে রুমের বাইরে আসলো, সে রুমের বাইরে আসলো, ভিতর থেকে বাইরে বের হওয়া, তখন হবে আউট অফ। আচ্ছা, এরপরে দেখো, মনে রাখবা কোনো জায়গার যদি পাশে বোঝায়, কি বোঝায়? পাশে। ধরো যে এই জায়গাটার পাশে, পাশে বোঝালে বাই হয় অথবা বিসাইড হয়। কোনটা কোনটা হয়? বাই হয় অথবা বিসাইড হয়। বাই হবে অথবা হ্যাঁ, পাশে বোঝালে হয় বাই অথবা বিসাইড, পাশে বোঝালে হয় বাই অথবা বিসাইড। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার কোনো জায়গার ভিতর দিয়ে ঢুকে, মানে বাইরে থেকে ভিতর দিয়ে ঢুকে বাইরে বের হয়ে যাওয়া, তখন হয় থ্রো। তখন কি হয়? থ্রো হয়। এই দেখো, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল, এটা কি হবে? থ্রো হবে। যেমন ধরো যে হি ওয়েন্ট থ্রো দ্য ভিলেজ, সে গ্রামের ভিতর দিয়ে গেল, অথবা হি ওয়েন্ট থ্রো দ্য ফরেস্ট, সে বনের ভিতর দিয়ে গেল। তাহলে কোনো জায়গার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে ভিতর দিয়ে বের হয়ে যাও, তখন কি হবে? থ্রো হবে। তখন কি হবে? থ্রো। অথবা ধরো যে সে জানালার ভিতর দিয়ে দেখলো, তাহলে কি জানালার ভিতর দিয়ে, তাহলে এক পাশ থেকে আরেক পাশে দেখলো না, তখনও কিন্তু থ্রো হবে। তাহলে ভিতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে তখন কি দেওয়া লাগবে? থ্রো দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে মনে রাখবা কোনো জায়গার স্পর্শ অবস্থায় উপরে বোঝালে অন হয়। কি হয়? স্পর্শ অবস্থায় উপরে বোঝালে অন। যেমন ধরো যে যদি বলি যে দ্য পেন ইজ অন দ্য টেবিল, তাইলে দেখো স্পর্শ অবস্থায় উপরে না, এখন দেওয়া লাগবে অন দ্য টেবিল। তাহলে স্পর্শ অবস্থায় উপরে বোঝালে হয় অন। আর ধরো যে উপরে থাকা অবস্থায় যদি হচ্ছে তোমার গতিশীল থাকে, কেমন থাকে? গতিশীল। গতিশীল থাকলে হবে তোমার হচ্ছে অ্যাভাব, গতিশীল থাকলে হবে অ্যাভাব। আর উপরে থাকা অবস্থায় যদি স্থির থাকে, উপরে থাকা অবস্থায় যদি কি থাকে? স্থির থাকে, তখন হচ্ছে ওভার। ওভার। তাহলে যদি এমনিতে বলি যে মাথার উপরে একটি ফ্যান আছে, তাহলে দেয়ার ইজ এ ফ্যান ওভার মাই হেড। কিন্তু যদি বলি যে দ্য ফ্যান ইজ মুভিং, তখন হবে অ্যাভাব মাই হেড। দ্য ফ্যান ইজ মুভিং, মুভিং দিলাম এই কারণে, তখন দেওয়া লাগে অ্যাভাব মাই হেড। এছাড়াও মনে রাখবা উপরে থাকা অবস্থায় যদি তোমার হচ্ছে কভার করে থাকে, মানে তোমার হচ্ছে চারদিকে কভার করে যদি থাকে, কভার করে থাকার ক্ষেত্রেও, অথবা ধরো যে গতিশীল থাকার ক্ষেত্রে অ্যাভাব হয়। যেমন ধরো যে তুমি যদি একটা ছাতা মাথার উপরে দিয়ে থাকো, তাহলে কি এটা উপরে থেকে কি তোমার পুরোটাকে কভার করে না? তখনও কিন্তু অ্যাভাব দেওয়া লাগবে। তাহলে উপরে থাকা অবস্থায় যদি কাভার করে, অথবা যদি হচ্ছে উপরে থাকা অবস্থায় গতিশীল থাকে, এই দুই ক্ষেত্রে তোমার হচ্ছে, আচ্ছা দাঁড়াও, আমি উল্টা বলে ফেলছি। উপরে থাকা অবস্থায় স্থির থাকলে হবে অ্যাভাব, স্থির থাকলে কি হয়? অ্যাভাব হয়। আর গতিশীল থাকলে অথবা কভার করে থাকলে তখন হয় ওভার। ঠিক আছে? এটা উল্টা বলে ফেলছি। তাহলে যদি বলো যে দ্য ফ্যান ইজ মুভিং, তখন দেওয়া লাগবে হচ্ছে ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। আর এমনিতে যদি মাথার উপর একটা ফ্যান থাকে, তখন হবে দেয়ার ইজ এ ফ্যান অ্যাবভ মাই হেড, এরকম দেওয়া লাগবে। আর যদি কভার করে থাকে, তখনও ওভার দেওয়া লাগে। তাহলে গতিশীল করা আর কভার করে থাকা, গতিশীল থাকা আর কভার করে থাকা বা কাভার করে থাকা, এই দুই ক্ষেত্রে ওভার হয়। যেমন ধরো যে দেয়ার ইজ অ্যান আমব্রেলা ওভার মাই হেড, দেয়ার ইজ অ্যান আমব্রেলা ওভার মাই হেড, তাহলে কাভার করে থাকা এবং হচ্ছে গতিশীল থাকা, এই দুই ক্ষেত্রে ওভার। আর উপরে থাকা অবস্থায় স্থির থাকলে হয় অ্যাভাব। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার স্পর্শ অবস্থায় নিচে বোঝালে আন্ডার হয়। স্পর্শ অবস্থায় নিচে বোঝালে কি হয়? আন্ডার হয়। স্পর্শ অবস্থায় নিচে, যেমন ধরো যে হি ইজ স্লিপিং আন্ডার দ্য, আচ্ছা কম্বলের ইংরেজি যেন কি?
তাহলে যেহেতু কম্বলের নিচে স্পর্শ অবস্থায় নিচে থাকা হয়, স্পর্শ অবস্থায় নিচে থাকা হলে আন্ডার হয়। এরকম পরীক্ষা আসছিল, এই যে কম্বল দিয়ে পরীক্ষা আসছিল। তাহলে স্পর্শ অবস্থায় নিচে থাকলে আন্ডার হয়। আর যদি বেশি নিচে থাকো তখন হচ্ছে বিলো হয়, তখন হয় বিলো হয়। আর একেবারে অনেক নিচে তখন হয় হচ্ছে বিনীত। একেবারে অনেক নিচে থাকলে তখন কি হয়? বিনীত হয়। ঠিক আছে? যেমন ধরো যে টেবিলের নিচে তখন দেওয়া লাগে যে বিলো। যেমন ধরো যে দেয়ার ইজ এ পেয়ার অফ স্যান্ডেল বিলো দ্য টেবিল, এরকম হয় আর কি। কিন্তু যদি অনেক নিচে, যেমন ধরো যে ভূপৃষ্ঠের নিচে এরকম যদি থাকে তখন ধরো যে বিনীত, এরকম দেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে এটা তো বুঝতে পারছো। এটা কোনোটা কি কনফিউশন আছে এখানে কারো? কনফিউশন আছে কারো এখানে? আচ্ছা, তাইলে আরেকটা কথা শোনো। তাহলে বিসাইড এবং বিসাইডস এই দুইটার মধ্যে পার্থক্য তোমাদেরকে জানা থাকতে হবে। দুইটাই প্রিপোজিশন। তোমার বিসাইড মানে হচ্ছে কি পাশে, কিন্তু বিসাইডস মানে হচ্ছে কি পাশাপাশি বা এছাড়াও। তাইলে এই দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। এটা এই দুইটা দিয়ে পরীক্ষা আসে। অপশনে বিসাইডস দুইটাই দিয়ে দেয়। তাহলে মনে রাখবা এজ যুক্ত না থাকলে বিসাইড মানে পাশে, কিন্তু বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি বা এছাড়াও। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে একটা জায়গা বলতে এটা এমন একটা জায়গা, এটা একটা ধরো যে এটা এমন একটা জায়গা যার দৈর্ঘ্যটা বড় কিন্তু প্রস্থটা ছোট। তার মানে এটা ধরতে পারো যে এটা একটা নদী, অথবা ধরতে পারো যে এটা একটা রাস্তা। মনে রাখবা নদী অথবা রাস্তা, যে মানে এমন একটা জায়গা যেই জায়গার দৈর্ঘ্যটা বড় এবং প্রস্থটা ছোট, এইরকম কোনো জায়গার এক পাশ দিয়ে যাওয়া তখন হয় অ্যালং। এক পাশ দিয়ে যাওয়া হলে কি হয়? অ্যালং হয়। কিন্তু এক পাশ থেকে আরেক পাশে ক্রস করে যাওয়া তখন হয় অ্যাক্রোস। তাহলে এক সাইড ধরে হাঁটা বা এক সাইড ধরে যাওয়া তখন হবে অ্যালং, কিন্তু এক পাশ থেকে আরেক পাশে ক্রস করে যাওয়া তখন হবে অ্যাক্রোস। যেমন ধরো যে রাস্তার বাম সাইড দিয়ে হাঁটা। যেমন ধরো যে ইট ইজ এ রুল টু ওয়াক অ্যাক্রস দ্য লেফট সাইড অফ দ্য রোড, নাকি টু ওয়াক অ্যালং দ্য রোড সাইড অফ দ্য রোড, কোনটা হবে? টু ওয়াক অ্যাক্রস দ্য লেফট সাইড অফ দ্য রোড নাকি টু ওয়াক অ্যালং দ্য লেফট সাইড অফ দ্য রোড, কোনটা হবে? হ্যাঁ, কারণ বাম পাশ দিয়ে এক সাইড ধরে হাঁটা। কিন্তু ধরো যে যদি বলি যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে দৌড় দেওয়া বিপজ্জনক, যেমন ইট ইজ ডেঞ্জারাস টু রান অ্যালং দ্য রোড নাকি অ্যাক্রস দ্য রোড, এবার কোনটা হবে? অ্যাক্রস দ্য রোড। তাহলে ডেঞ্জারাস শব্দটা থাকার কারণে এটা বোঝাচ্ছে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এই জন্য তখন হবে অ্যাক্রস। তাহলে এগুলো হচ্ছে তোমরা এগুলো ভালোভাবে বুঝতে হবে, কারণ এগুলো দিয়ে বিগত সালের কোশ্চেন আসছে, এগুলো আমরা পড়ব। আচ্ছা, যাতায়াতের মাধ্যম কি? যাতায়াতের মাধ্যম যেমন ধরো যে আমরা পা দিয়ে হাঁটি, অথবা ঘোড়ায় চলে যাই, অথবা বাইক দিয়ে যাই, অথবা ট্যাক্সি দিয়ে যাই, এগুলো হচ্ছে যাতায়াতের মাধ্যম। তাহলে যাতায়াতের মাধ্যমের পূর্বে ডিটারমিনার না থাকলে, ডিটারমিনার কোনগুলো তোমরা তো জানোই যে আর্টিকেলগুলো এক ধরনের ডিটারমিনার হয়, তারপর পসেসিভগুলো এক ধরনের ডিটারমিনার, তারপর ডেমনস্ট্রেটিভগুলো এক ধরনের ডিটারমিনার। তারপর যেমন ধরো যে তোমার কি আছে, যেমন ধরো যে তোমার ইস এভরি, এগুলোও ডিটারমিনার হিসেবে কাজ করে। তারপর যেমন ধরো যে ইনডিফিনিট প্রোনাউন যেগুলো আছে ওগুলাও ডিটারমিনার হিসেবে কাজ করে। তারপর নাম্বারগুলাও ডিটারমিনার হিসেবে কাজ করে। তাহলে যাতায়াতের মাধ্যমের পূর্বে ডিটারমিনার না থাকলে, তখন দেখো না থাকলে দিয়ে দুইটা রুল। একটা হচ্ছে ফুট এবং হর্সব্যাক, এই দুইটার ক্ষেত্রে অন হবে। তাহলে কোনটার ক্ষেত্রে অন হবে? ফুট এবং হর্সব্যাক মানে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া এবং ঘোড়ায় চড়ে যাওয়া, এই দুটার ক্ষেত্রে হবে অন। মানে একেবারে পা দিয়ে হেঁটে যাওয়া, অথবা ধরো যে তোমার ঘোড়ায় চড়ে যাওয়া, দুইটাই কি সরাসরি পাটাই কি মেইন অস্ত্র না? তাহলে ফুট এবং হর্সব্যাক দুইটার ক্ষেত্রে, তাইলে যেই ক্ষেত্রে পাটাই হচ্ছে মেইন অস্ত্র সেই ক্ষেত্রে হচ্ছে অন হয়।
যেমন অন ফুট অন হর্সব্যাক, দেখবে যে অন ফুট দিয়ে অনেকবার বিগত সালে আসছে, এবং অন হর্সব্যাক দিয়ে আসার সম্ভাবনা আছে, অথবা দেখবা যে হয়তো বা এসেও গেছে। আচ্ছা, এরপরে দেখো তাহলে ফুটের আগে কি কোনো ডিটারমিনার আছে? দা ফুট কি আছে? নাই কিন্তু। হর্সব্যাকের আগে কি দা আছে? নাই কিন্তু। না ভাইয়া। ডিটারমিনার নাই। এই ক্ষেত্রে ফুট এবং হর্সব্যাকে অন বসে, আর বাকি সব ক্ষেত্রে বাই বসে। যেমন ধরো যে বাই বাইক, বাই কার, বাই ট্যাক্সি, বাই ল্যান্ড, বাই এয়ার, বাই ওয়াটার, বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই ফেরি। তাহলে খুবই সহজ কথা, ডিটারমিনার না থাকলে ফুট এবং হর্সব্যাকে অন হয়, বাকি সব ক্ষেত্রে বাই হয়। এরপর দেখো, এরপর হচ্ছে যদি ডিটারমিনার থাকে, এরপর হচ্ছে যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনার থাকলে যদি হাঁটাচলা করা যায় অথবা চড়ে বসা যায়, এমন ক্ষেত্রে অন বসে। হাঁটাচলা করা যাবে অথবা চড়ে বসা যাবে, যেমন ট্রেনের মধ্যে কি হাঁটাচলা করা যায়, আর বাইকে হচ্ছে তোমার কি চড়ে বসা যায় বাইকে। বাসের মধ্যে হাঁটাচলা করা যায়, বোট নৌকার মধ্যে হাঁটাচলা করা যায়। তাহলে হাঁটাচলা করা যায় অথবা চড়ে বসা যায়, এমন ক্ষেত্রে ডিটারমিনার থাকলে অন বসে। যেমন অন দ্য ট্রেন, অন দ্য বাইক, অন এ বাস, অন দ্য বোট। এই দেখো দা ডিটারমিনার, তারপরে হিজ ডিটারমিনার, এ ডিটারমিনার, দা ডিটারমিনার, এরকম আর কি। তাহলে হাঁটাচলা করা যায় অথবা চড়ে বসা যায়, এরকম ক্ষেত্রে তোমার হচ্ছে কি ডিটারমিনার থাকলে অন বসে। আর হাঁটাচলা করা যায় না, এমন ক্ষেত্রে ডিটারমিনার থাকলে হচ্ছে ইন বসে। যেমন ধরো যে কার তো তোমার হচ্ছে ছোট, এটার মধ্যে তো শুধু বসা লাগে, হাঁটাচলা করা যায় কি? না। ট্যাক্সি চড়া যায় আসলে, শুধু বসতে হয়। অন হয়। এটা কি চড়া বলতে চাচ্ছ? কার ট্যাক্সিতে বাইক যদি চড়া হয় ভাইয়া, বাইক চড়া বলা হয় কেন জানো? বাইক হচ্ছে দুই পা দুই পাশে দিয়ে চড়ে বসতে হয়, মানে দুই পাশে দিয়ে চড়ে বসতে হবে, এরকম থাকলে বাইক বোঝায়, এবং ওই ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয়, অন হয়। তারপর বাইসাইকেলের ক্ষেত্রে কি দুই পাশে দিয়ে চড়ে বসো না, তখন হবে অন মাই বাইসাইকেল, এরকম হবে। কিন্তু এমনিতে বসা যায়, যেগুলোর ক্ষেত্রে এমনিতে বসা, সেই ক্ষেত্রে ইন হবে ডিটারমিনার থাকলে। যেমন ইন মাই কার, ইন এ ট্যাক্সি, ইন দ্য হেলিকপ্টার, এরকম। বুঝতে পারছো? আচ্ছা, এগুলার ক্ষেত্রে চড়ে বসা যায় কিন্তু হাঁটাহাঁটি করা যায় না, আর ওই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে তোমার একেবারে দুই পাশে দিয়ে চড়ে বসা যায়, এরকম আর কি বাইকে। আচ্ছা, এই ক্ষেত্রে হবে। তাহলে দেখো, ডিটারমিনার না থাকলে কিন্তু আলাদা রুল, আর ডিটারমিনার থাকলে কিন্তু আলাদা রুল, দুইটাই ভালোভাবে খেয়াল রাখতে হবে। ডিটারমিনার থাকলে হচ্ছে হাঁটাচলা করা যায় অথবা চড়ে বসা যায়, এরকম ক্ষেত্রে তোমার হচ্ছে অন বসে। যেমন বাইক, বাইসাইকেল, ট্রেন, বাস, বোট, মানে বাইক, বাইসাইকেল এবং বড়গুলো, এগুলোর ক্ষেত্রে অন হয়। অথবা ধরে যে হাঁটাচলা করা যায় না, এরকম ক্ষেত্রে ইন হয়। তো এই ঝামেলায় যদি যাইতে না চাও, তাহলে সরাসরি এইভাবে সাজায় নিবে। তোমরা সাজায় নিবে হচ্ছে কার, ট্যাক্সি, হেলিকপ্টার, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে ইন বসে ডিটারমিনার থাকার ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে অন বসে। এভাবে মুখস্থ করতে পারো যদি এইসব ঝামেলায় যাইতে না চাও। তাহলে সরাসরি আরও সহজ বানায় নিবে। কীভাবে সহজ বানাবা? যে কার, ট্যাক্সি, হেলিকপ্টার, এই তিনটার ক্ষেত্রে ইন হয় ডিটারমিনার থাকলে, আর বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে অন হয়। এভাবে সহজ বানিয়ে নিতে পারো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে পড়বা। ঠিক আছে? ক্লিয়ার তো বিষয়টা? আচ্ছা, এরপরে দেখো, এতক্ষণ পড়লাম যাতায়াতের মাধ্যমে, এখন পড়বো আমরা যোগাযোগের মাধ্যম। যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে তোমার হচ্ছে ডিটারমিনার না থাকলে সবসময় বাই বসে। যেমন বাই ফোন, বাই মোবাইল, বাই টেলিফোন, বাই মেইল, এরকম আর কি, বাই ইমেইল, এরকম। আর যদি ডিটারমিনার থাকলে অন বা ওভার দুইটাই বসতে পারে। যেমন অন দ্য ফোন, ওভার দ্য ফোন। দেখো এবার কিন্তু দা আছে, আগে কি ফোনের আগে দা ছিল না, কিন্তু এখন দেখো ফোনের আগে দা আছে। এই যে টেলিফোনের আগে দা আছে, মোবাইলের আগে দা আছে, ডিটারমিনার আছে। এবার হবে অন দ্য ফোন, ওভার দ্য ফোন, অথবা অন মাই টেলিফোন, অথবা ওভার মাই টেলিফোন, এরকম আর কি। ওভার মাই মোবাইল অথবা অন মাই মোবাইল, তাহলে ডিটারমিনার থাকলে অন বা ওভার বসে। আর একটা হচ্ছে ফিক্সড ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, একেবারে নির্দিষ্ট ফিক্সড। এটা ফিক্সড ইডিওমেটিক এক্সপ্রেশন হিসেবে বি অন দ্য ফোন অথবা বি অন দ্য টেলিভিশন বসে। মানে এখানে বি ভার্ব থাকবে,
বি ভার্ব যদি থাকে তারপরে হচ্ছে তোমার অন দ্য ফোন বা অন দ্য টেলিফোন হবে। যদি বি ভার্ব থাকে এবং পরে ডিটারমিনার থাকে তাহলে অন দ্য ফোন বা অন দ্য টেলিফোন এরকম হবে। যেমন ইস্তিয়াক ইজ অন দ্য ফোন রাইট নাও, ঠিক আছে? তাহলে এই যে দেখো ইজ কি বি ভার্ব না? ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্ব তারপরে দেখো বি অন দ্য ফোন, বি অন দ্য ফোন এরকম হবে। তাহলে যদি সরাসরি এইভাবে থাকে বি তারপরে অবশ্যই অন দ্য ফোন হবে, যদি বি বি থাকে, এভাবে মনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে ফিক্সড একেবারে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইস্তিয়াক কেন দেওয়া বলো তো? ভাই আপনি রুলসটা বানাইছিলেন maybe। আমি বানাইছিলাম? আচ্ছা আপনি উদাহরণটা বানাই করছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, এই জন্য। উদাহরণটা আচ্ছা দেখো, এরপরে দেখো, যদি ভবিষ্যতের সময়ের সমষ্টি বোঝায় তখন উইদিন অথবা ইন হয়। আর অপশনে দুইটাই থাকলে মনে রাখবে উইদিন দাগাইতে হবে, অপশনে দুইটাই থাকলে উইদিন দাগাইতে হবে। ভবিষ্যতের সময়ের সমষ্টির ক্ষেত্রে উইদিন অথবা ইন হয়। যেমন যদি বলি যে আমি 15 মিনিটের মধ্যে আসতেছি, তাহলে আই উইল রিটার্ন উইদিন 15 মিনিটস অথবা আই উইল রিটার্ন ইন 15 মিনিটস, দুইটাই কারেক্ট। এটা কি ভবিষ্যতের 15 মিনিট বোঝাচ্ছে না? তাই কিন্তু বোঝাচ্ছে। আই উইল রিটার্ন বলছি, উইল রিটার্ন বলছি, তাহলে কি ভবিষ্যতের 15 মিনিট না? কথা বলো। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভবিষ্যতের 15 মিনিট, তার মানে ভবিষ্যতের জি ভাইয়া। সময়ের সমষ্টি, এই জন্য উইদিন 15 মিনিটস হবে। অথবা ধরো যে আই উইল রিটার্ন উইদিন 2 আওয়ার্স অথবা ইন 2 আওয়ার্স অথবা উইদিন 3 ডেজ অথবা ইন 3 ডেজ এরকম হবে। আর এই ক্ষেত্রে অপশনে দুইটাই থাকলে কোনটা দাগাবা? উইদিন দাগাবা। আচ্ছা, এরপরে দেখো, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের পূর্বে যদি এমন যদি বোঝায়, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের পূর্বে, তখন হয় বাই অথবা বিফোর। আর অপশনে দুইটাই থাকলে বাই দাগানো লাগবে, অপশনে দুইটাই থাকলে বাই হবে। যেমন ধরো যে আমি সন্ধ্যা 7টার মধ্যে ফিরে আসব, বা আমি সকাল 7টার মধ্যে ফিরে আসব, আই উইল রিটার্ন বাই 7 o'clock এরকম আর কি, অথবা বিফোর 7 o'clock এরকম। অথবা ধরো যে বাই জুলাই অথবা বিফোর জুলাই, অথবা ধরো যে বাই 2050 অথবা বিফোর 2050 এরকম আর কি। তাইলে এগুলো কি তোমার পয়েন্ট অফ টাইম না? এগুলো সময়ের শেষ বোঝাচ্ছে না, বা ভবিষ্যতের নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না। এই জন্য এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি দেওয়া লাগবে? বাই অথবা বিফোর দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার রুল। 4 নাম্বার রুল হচ্ছে যদি সেকেন্ড, মিনিট এবং ঘন্টা থাকে সেই ক্ষেত্রে অ্যাট বসে। তারপর বার, দিন অথবা তারিখ থাকলে অন বসে। আর মাস, ঋতু, সপ্তাহ মানে দিনের চেয়ে বড় যখন থাকবে তখন ইন হবে। তাহলে দেখো যেগুলো ঘড়ির সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, অ্যাট 6:30 PM, অ্যাট 6 o'clock এরকম। আর বার, দিন, তারিখ যেমন 5 আগস্ট অথবা ফ্রাইডে অথবা পহেলা বৈশাখ, এগুলো কি সব একদিন করে বোঝাচ্ছে না? দেখো তো, পহেলা বৈশাখ, ফ্রাইডে, 5 আগস্ট এগুলো সব একদিন। তাহলে একদিন হইলে তখন হচ্ছে তোমার কি হবে? তখন হচ্ছে তোমার অন হবে, তখন হবে অন। আর যখন একদিনের চেয়ে বড়, যেমন সপ্তাহ, দিনের চেয়ে বড়, সপ্তাহ, মাস, ঋতু, বছর, তখন হয় ইন। যেমন ইন দ্য লাস্ট উইক, ইন আগস্ট, ইন স্প্রিং, ইন 2024 এরকম আর কি, ঠিক আছে? এগুলো সরাসরি মুখস্থ করবা, এবং এগুলো দিয়ে বারবার বিগত সালে প্রশ্ন আসছে। এগুলো আগে রুলগুলো মুখস্থ করবা, তারপরে বিগত সালের কোশ্চেন সলভ করবা, তাইলেই হয়ে যাবে। এরপরে দেখো রুল 5 হচ্ছে তোমার সুনির্দিষ্ট ঠিকানার ক্ষেত্রে অ্যাট বসে। যেমন অ্যাট স্কুল, অ্যাট কলেজ। তোমার স্কুল বা তোমার কলেজ কি একটা সুনির্দিষ্ট ঠিকানায় থাকে না সবসময়? স্কুল কলেজ কি একটা সুনির্দিষ্ট ঠিকানা না? অথবা ইউনিভার্সিটি অথবা স্টেশন অথবা এয়ারপোর্ট অথবা বাস স্টপ অথবা শাহবাগ চত্বর অথবা ধরো যে শাপলা চত্বর অথবা ধরো যে 34 স্টেশন রোড, এগুলো সবই কি সুনির্দিষ্ট ঠিকানা না? সুনির্দিষ্ট ঠিকানার ক্ষেত্রে অ্যাট বসে। আর সুনির্দিষ্ট ঠিকানা নয় এরকম ক্ষেত্রে ইন বসে। যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ অথবা ইন শাহবাগ, ইন ঢাকা। যদি শাহবাগ বলো তাহলে কি শাহবাগ কি বড় একটা জায়গা না? অথবা ঢাকা একটা বড় জায়গা না?
কিন্তু যদি শাহবাগ চত্বর বলো, শাহবাগ চত্বর কি? ওই যে ওখানকার ওই যে গোল জায়গাটাই তো শাহবাগ চত্বর। অথবা ধরো যে বললা যে মিরপুরের 10 নম্বর গোল চত্বর, এটা বললা 10 নম্বর গোল চত্বর মিরপুর, তাহলে কি এগুলো সুনির্দিষ্ট ঠিকানা? কিন্তু যদি শুধু মিরপুর বলো, শুধু মিরপুর বললে কি সেটা কি একটা সুনির্দিষ্ট হইলো নাকি অনির্দিষ্ট হইলো? অনির্দিষ্ট, সুনির্দিষ্ট ঠিকানা নয়। তো এইরকম ক্ষেত্রে ইন দেওয়া লাগবে, যেমন ইন মিরপুর, ইন ঢাকা। তো তোমাদের মনে হইতে পারে যে এগুলা মনে হয় ভুল, কারণ তোমরা আগে থেকে একটা ভুল নিয়ম পড়ে আসো। তোমরা ছোটোবেলা থেকে বিভিন্ন বইতে পড়ে আসছো যে ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসে, বড় স্থানের ক্ষেত্রে ইন বসে, পড়ছো না বিভিন্ন বইতে? এটা ভুল নিয়ম, জি ভাইয়া। এটা ভুল নিয়ম। তাইলে সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হলো ইন মিরপুর, ইন ঢাকা। তাহলে প্রচলিত ভুল নিয়ম হলো অ্যাট মিরপুর, ইন ঢাকা। তাহলে আসল নিয়ম হলো সুনির্দিষ্ট ঠিকানা হলে অ্যাট হবে, আর সুনির্দিষ্ট ঠিকানা হয় এরকম ক্ষেত্রে ইন হবে। যেহেতু মিরপুর সুনির্দিষ্ট ঠিকানা নয়, এই জন্য হবে ইন মিরপুর, ইন ঢাকা, এটা সঠিক। তাহলে অ্যাট মিরপুর, ইন ঢাকা এটা প্রচলিত ভুল। তাহলে দেখো, তাহলে অপশনে সঠিকটি না থাকলে প্রচলিত ভুল নিয়মে উত্তর করতে হবে। তাহলে যেহেতু বাংলাদেশের প্রচলিত বইগুলোতে এই নিয়মটা দেওয়া থাকে, তো অপশনে যদি সঠিক উত্তরটা না পাও তখন হচ্ছে ভুল নিয়মটাই দাগাবা, কিন্তু অপশনে যদি সঠিক উত্তর পাও তখন সঠিকটাই দাগাবা। ক্লিয়ার তো কথা? ক্লিয়ার না, নাকি কঠিন লাগতেছে? জি ভাই। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বার রুল। কোনো উপকরণ দিয়ে লেখা বোঝাতে উইথ বসে, যেমন ধরো যে কলম দিয়ে লেখা বা মার্কার দিয়ে লেখা অথবা চক দিয়ে লেখা, এগুলো উপকরণ, তখন হবে উইথে পেন, উইথে মার্কার, উইথে চক, এরকম হবে। তারপর কোনো কিছুর উপরে লেখা বোঝালে অন হয়, যেমন ধরো যে বোর্ডের উপরে লেখা, কাগজের উপরে লেখা, এরকম ক্ষেত্রে অন হয়। তারপর ধরো যে ইঙ্ক দিয়ে লেখা অথবা পেন্সিল দিয়ে লেখা, এই দুই ক্ষেত্রে ইন হয়, যেমন রাইট ইন ব্লু ইঙ্ক, নীল কালিতে লেখা, অথবা রাইট ইন পেন্সিল। এগুলো মুখস্থ, কিন্তু এগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে হয়, একটু বোঝা যায়। যেমন উপকরণ হইলে উইথ হয়, এই জন্য এটাতে উইথ হবে। আর স্পর্শ অবস্থায় উপরে বোঝালে অন হয়, এই জন্য এই ক্ষেত্রে অন হবে। আর ইঙ্ক এবং পেন্সিল এটা সরাসরি মুখস্থ, যে তোমার ইঙ্ক এবং পেন্সিলে সবসময় ইন হয়, রাইট ইন পেন্সিল, রাইট ইন ব্লু ইঙ্ক বা রাইট ইন রেড ইঙ্ক, এরকম হয়। এরপরে দেখো 7 নাম্বার আমরা পড়ে ফেলছি। কোনো কিছুর উপরে থাকা অবস্থায় গতিশীল থাকলে অথবা ঢেকে রাখা বোঝালে ওভার হয়, যেমন দ্য শিপ জাম্পড ওভার দ্য ফেন্স, ভেড়াটি বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে গেল, ভেড়াটি বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে গেল, ভেড়াটি বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে গেল, নাকি ভেড়াটি না ভেড়াটি, কোনটা সঠিক উচ্চারণ বলো তো? ভেড়া না ভেড়া? হ্যাঁ ভেড়া ভাইয়া। হ্যাঁ ভেড়া। 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 তাহলে দুইটাই হবে, হ বড়। জফালা দেওয়া লাগবে দুইটাতেই। তাহলে ভেড়াটি বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে গেল, তাহলে লাফ দিয়ে গেল এটা গতিশীল, এই জন্য দেওয়া লাগবে জাম্পড ওভার দ্য ফেন্স। তারপর ধরো যে তোমার ঢেকে রাখা বোঝালে ওভার হয়, যেমন ধরো যে শি হেল্ড দ্য আমব্রেলা ওভার হার হেড, এটা ঢেকে রাখা, এই জন্য। আর উপরে থাকা অবস্থায় স্থির থাকলে অ্যাভাব হয়, যেমন ধরো যে আওয়ার অফিস ইজ অ্যাভাব দ্য হেয়ার ড্রেসার্স, মানে অফিসটা হচ্ছে হেয়ার ড্রেসারের উপরে, হেয়ার ড্রেসারের দোকানের উপরে, এমন বোঝাচ্ছে। তাহলে উপরে স্থির আছে, এই জন্য অ্যাভাব হবে, এরকম। এরপরে দেখো 8 নাম্বার রুল হচ্ছে কোনো বস্তু দেখে যদি তার উপাদানটা বোঝা যায় তখন হয় মেড অফ, আর কোনো বস্তু দেখে তার উপাদানটা বোঝা যদি না যায় তখন হয় মেড ফ্রম। যেমন ধরো যে দ্য ফার্নিচার ইজ মেড অফ উড, তাহলে দেখো এটা হচ্ছে তোমার কি, ফার্নিচার যে কাঠ দিয়ে তৈরি, এটা কি ফার্নিচার দেখে বোঝা যায় না? বলতো, ফার্নিচার যে কাঠ দিয়ে তৈরি এটা বোঝা যায়, এই জন্য হয় মেড অফ। কিন্তু কেক যে ডিমের তৈরি, এটা কি কেক দেখে বোঝা যায় যে ডিম আছে? এটা খাওয়ার পরে তবেই বোঝা যায়, তাই না? দেখে কিন্তু বোঝা যায় না। যেহেতু দেখে বোঝা যায় না, এই জন্য দ্য কেক ইজ মেড ফ্রম এগস, এরকম হবে। তারপর ধরো যে বিল্ডিং যে ইটের তৈরি, এটা দেখে বোঝা যায়, এই জন্য হবে মেড অফ। তারপর ধরো যে তোমার আংটি যে সোনার তৈরি, এটা দেখে বোঝা যায়, এই জন্য হবে দ্য রিং ইজ মেড অফ গোল্ড। কিন্তু ধরো যে যদি বলি যে তোমার যদি বলি যে পেপার বা কাগজ যে বাঁশের তৈরি, এটা কি দেখে বোঝা যায়? পেপার বোঝা যায় না, ফ্রম হবে। ফ্রম হবে।
এই কাগজ যে বাঁশের তৈরি এটা দেখে বোঝা যায় না, কিন্তু এটা পরীক্ষার প্রশ্ন পেলে বোঝা যায় শুধু, নাকি এমনিতে বোঝা যায় না। তা বিল্ডিং ক্ষেত্রে কি হবে ভাইয়া? বিল্ডিং যে ইটের তৈরি এটা দেখে বোঝা যায়, এই জন্য মেড অফ ব্রিক্স হয়। ঠিক আছে, বিল্ডিং তো আসলে মানে ইট গুলা কি দেখা যায় কি তারপর, নাকি কেকের মতো দেখে বোঝা গেলেই হবে, আসলে? দেখে বোঝা গেলেই হবে আর কি। নাকি মেড ফ্রম হয়? এটা ফ্রম হয় কি? ফ্রম হয় না, অফ হয়। বিল্ডিং তো আসলে মানে উপর দিয়ে ইয়েস থাকে তো। ধরো যে আহ, তোমার ধরো যে এটা যদি দেখে বোঝা না যায়, মানে একেবারে যদি ইটটাকে যদি তোমার একেবারে ওটার সাথে মিশিয়ে ফেলা হয়, মানে অস্তিত্ব যদি নাই করে দেওয়া হয়, মিশিয়ে ফেলা হয়, তখন তোমার হচ্ছে ফ্রম দেওয়া লাগবে। ইটটা তো আর ওইভাবে মিশিয়ে ফেলা হয় না, ইটের ক্ষেত্রে কিন্তু মেড অফ হয়, এটা মনে রাখবা। মানে এখানে মূল বিষয় হলো বস্তুর অস্তিত্বটা বিদ্যমান থাকে কিনা, মানে বস্তুটা যদি ওই আকারেই থাকে, ইট তো ওই আকারেই থাকে, হ্যাঁ ভাই। এই জন্য এই ক্ষেত্রে কিন্তু অফ দেওয়া লাগে, মনে রাখবা। আচ্ছা, তা এগুলো আরও কিছু কিছু আছে, এগুলো তোমরা বিগত সালের কোশ্চেনে দেখবা দেখবা তা, এবং তার মধ্যেই কমন পড়বে। এরপরে দেখো, সীমানার উপরে বা সীমানার তীরে বোঝালে অন হয়, আর সীমানার ভেতরে বোঝালে ইন হয়, আর সীমানার বাইরে বোঝালে টু হয়। যেমন ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, ঢাকা লাইস অন দ্য বুড়িগঙ্গা হবে। তারপর ধরো যে কুড়িগ্রাম ধরলা নদীর তীরে অবস্থিত, তাহলে কুড়িগ্রাম স্ট্যান্ডস অন দ্য ধরলা, এরকম হবে। ঠিক আছে, তাহলে তীরে তীরে বোঝালে সীমানার উপরে বা সীমানার তীরে বোঝালে অন হয়, আর সীমানার ভিতরে বোঝালে ইন হয়। যেমন ধরো যে কুড়িগ্রাম তো বাংলাদেশের উত্তর সীমানার ভিতরে, বা পঞ্চগড় তো বাংলাদেশের উত্তর সীমানার ভিতরে, ভিতরে বোঝালে ইন দেওয়া লাগে, এই জন্য হবে কুড়িগ্রাম ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ, অথবা পঞ্চগড় ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। কিন্তু যদি বলি যে কুচবিহার অথবা যদি বলি জলপাইগুড়ি, এগুলো কি বাংলাদেশের বাইরে না? বাংলাদেশের বাইরে, তখন হবে টু দ্য নর্থ অফ বাংলাদেশ, তখন হবে টু দ্য নর্থ অফ বাংলাদেশ। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা বলো তো, বাংলাদেশের সীমানার ভিতরে না বাইরে সুন্দরবন? সুন্দরবন ভিতরে না বাইরে বলো? ভিতরে আছে বাইরে আছে নাকি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। বেশিরভাগ ভিতরে তো। 68% হলো বাংলাদেশের। তোমরা চাইলে ইন দ্য সাউথ অফ বাংলাদেশ দিতে পারো, সুন্দরবন ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ। বেশিরভাগ যেহেতু ভিতরে, বাংলাদেশের ভিতরে, বাকিটুকু হইলো ভারতের ভিতরে, তো বেশিরভাগ যেহেতু বাংলাদেশের ভিতরে, এই জন্য ইন দ্য সাউথ অফ বাংলাদেশ দিতে পারো। কিন্তু অপশনে যখন ইন থাকবে না, তখন টু দিতে পারবা আর কি। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। এরপরে দেখো 10 নাম্বার রুল। 10 নাম্বার রুল দেখো, কোনো সময় বা দূরত্বের শেষে বোঝাতে অ্যাট দ্য এন্ড বসে, কিন্তু যদি তোমার পরিশেষে বা অবশেষে বা চূড়ান্তভাবে বোঝায় তখন হয় ইন দ্য এন্ড। যেমন ধরো যে দেয়ার উইল বি এ চান্স টু আস্ক দ্য কোশ্চেন অ্যাট দ্য এন্ড, তার মানে এই সময়ের শেষে হচ্ছে তোমার কি, সময়ের শেষে তোমার কোশ্চেন জিজ্ঞাসা করার চান্স থাকবে বা সুযোগ থাকবে, এটা সময়ের শেষে বোঝাচ্ছে। তাহলে সময়ের শেষে বা দূরত্বের শেষে, এই জন্য হবে অ্যাট দ্য এন্ড। কিন্তু যদি পরিশেষে বোঝায়, যেমন ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড মানে হচ্ছে পরিশেষে বা অবশেষে, তাহলে ইন দ্য এন্ড হোয়াট রিয়েলি ম্যাটার্স ইন এ রিলেশনশিপ ইজ ট্রাস্ট, মানে পরিশেষে, পরিশেষে একটা রিলেশনশিপে যা ম্যাটার করে সেটা হলো মূলত কি, ট্রাস্ট। তাহলে এটা পরিশেষে বোঝাচ্ছে, এই জন্য এটা ইন দ্য এন্ড দেওয়া লাগবে। তাহলে পরিশেষে বা অবশেষে বা চূড়ান্তভাবে বোঝালে তখন ইন দ্য এন্ড হবে। আর হচ্ছে তোমার যদি কোনো দূরত্ব বা সময়ের শেষে বোঝায় তখন হয় অ্যাট দ্য এন্ড, এরকম হয়। এগুলো তো বুঝতে পারছো সবাই নাকি? আচ্ছা, এরপর দেখো রুল 1। রুল 1 হচ্ছে বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। বিটুইন এবং অ্যামং এর ব্যবহার এটা তোমরা ছোটবেলা থেকে জানো যে 2 এর মধ্যে হলে বিটুইন হয়, 2 এর অধিক হলে অ্যামং হয়, এটা জানোই। তবে এটার একটা কঠিন নিয়ম আছে, এবং সেটাই হচ্ছে প্রকৃত নিয়ম। এটা হলো বাংলাদেশের মানে গ্রামার বইগুলোতে প্রচলিত নিয়ম, প্রচলিত দিয়ে বেশিরভাগ সময় হয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে হয় না। যেই ক্ষেত্রে হয় না সেটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যখন যেই জিনিসগুলো দেওয়া থাকবে,
যেই জিনিসগুলোকে দেওয়া থাকবে সেগুলাকে যদি আলাদা করা যায়, কি করা যায়? আলাদা করা যায়। আলাদা করা যায় বা আলাদা করে চিহ্নিত করা যায়, তখন হয় বিটুইন হয়। কিন্তু আলাদা করা যায় না এরকম যদি হয়, তখন হয় অ্যামং, এরকম হয়। তাইলে দেখো, তাইলে যদি বলি যে দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট ড্যাশ বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এই তিনটা দেশকে আলাদা করা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। কমা কমা দেওয়া আছে এবং প্রত্যেকটা দেশে আলাদা, এই জন্য এখানে বিটুইন হবে। দেখো, তিনটা হওয়ার পরও কিন্তু বিটুইন হইতেছে, তিনটা হওয়ার পরও হবে। কিন্তু যদি বলি যে দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট ড্যাশ 3 কান্ট্রিজ, এইবার কি কোন 3টা কান্ট্রি সেগুলো কি বুঝতে পারতেছো বা আলাদা করতে পারতেছো? না, তখন কিন্তু তোমার অ্যামং দেওয়া লাগবে, এটাই আর কি বিষয়। এটাই হচ্ছে প্রকৃত রুল। এটাই বর্তমানে মডার্ন গ্রামারে চলে বা বর্তমানে পৃথিবীতে চলে। এবং কিন্তু তোমরা ওটাও পারবা, যেহেতু বাংলাদেশের প্রচলিত নিয়মে ওটা যে 2-এর মধ্যে হলে বিটুইন আর 2-এর অধিক হলে অ্যামং। তাহলে যখন 2-এর মধ্যে হবে তখন দিবা হচ্ছে কি তোমার, তখন দিবা হচ্ছে বিটুইন, আর 2-এর অধিক হলে অ্যামং দিবা। তবে যদি দেখো যে আলাদা করা যায়, এই রকম, বিশেষ করে এই রকম এক্সাম্পল দিয়ে বিগত সালে 3-4 বার আসছে যে বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এই টাইপের যদি এক্সাম্পল দেখো যে 3-4টা নাউনকে অ্যান্ড দিয়ে যুক্ত করছে, তখন কিন্তু বিটুইন দাগাবা, কারণ তখন আলাদা করা যায়। তাহলে এটা মনে রাখবা আলাদা করে, এটাতে বিগত সালে আসছে, সামনেও আসতে পারে যখন আর কি তারা বেশি স্মার্ট হইতে চাবে, তখন হচ্ছে এগুলো দেওয়ার চেষ্টা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে এই যে করতেছে মডার্ন গ্রামার, তারপরে ট্র্যাডিশনাল গ্রামার একসাথে করে ফেলতেছে একই কোশ্চেনে, মডার্ন গ্রামারও দিচ্ছে, ট্র্যাডিশনাল গ্রামারও দিচ্ছে মাঝে মাঝে। ওই জন্য দুইটাই কিছু কিছু ক্ষেত্রে জানা থাকা লাগবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে কোনো স্থানে পাশ দিয়ে বা পাশে বোঝালে বাই হয়, এটা আমরা আগেই পড়ছি। এরপরে মাধ্যম বোঝাতে বাই বসে, এটা আমরা হালকা আগে পড়ছিলাম। এই যে দেখো, বাই পোস্ট, ওই যে আমরা পড়ছিলাম যে যোগাযোগের মাধ্যম হলে বাই হয়, বাই পোস্ট। তারপরে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা, তখন হয় বাই, যেমন পে বাই চেক। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ক্যাশের ক্ষেত্রে ইন হয়, যেমন বাট পে ইন ক্যাশ। তাহলে ক্যাশের ক্ষেত্রে দেওয়া লাগবে ইন, কিন্তু চেকের ক্ষেত্রে দেওয়া লাগবে বাই। এটা মনে রাখবা, এটা মুখস্থ করবা যে ক্যাশে পরিশোধ করা তখন হয় কি, ক্যাশে পরিশোধ করার ক্ষেত্রে হয় ইন, আর চেকে পরিশোধ করা হয় বাই। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আমরা ওইখানে আরেকটা বিষয় আরেকটু জানার আছে, সেটা হচ্ছে কোনো একটা বস্তু কোনো একটা দেশে তৈরি, তখন কিন্তু ইন হয়। যদি কান্ট্রি থাকে তখন কিন্তু ইন, তারপরে ওই কান্ট্রির নামটা দেওয়া লাগে। যেমন ধরো যে মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না, তখন কিন্তু আবার মেড ইন হয়। ঠিক আছে, এই যে উপাদানের, মানে এই যে মেডের ক্ষেত্রে মেড ফ্রম, এই দুইটা তো পড়ছই, সাথে মনে রাখবা কান্ট্রি বোঝালে মেড ইন হয়, মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এটা তো কেবল যেটা দেখলাম এটা তো জানা আছে, এটা তো তোমরা মুখস্থ করবা আর কি, যে চেকের ক্ষেত্রে বাই হয় আর ক্যাশের ক্ষেত্রে ইন হয়, এটা সরাসরি মুখস্থ, যে পে বাই চেক, পে বাই ক্যাশ, এরকম। এরপরে সি নাম্বার পড়ার কিছু না, এটা তোমরা জানোই যে প্যাসিভ ভয়েসে বাই হয়, এটা জানাই আছে। এরপর দেখো 3 নাম্বার, 3-এর এ তোমরা জানোই যে মাঝে বোঝালে ইন হয়, যেমন ইন এ রুম, ইন এ বিল্ডিং, মানে বিল্ডিংয়ের মধ্যে, রুমের মধ্যে ইন হয়। তারপরে বি নাম্বার হচ্ছে সিটি, টাউন, ভিলেজ, এই শব্দগুলা যদি কোনো বাক্যে সরাসরি উল্লেখ করা থাকে, তাহলে এই শব্দগুলোর আগে ইন দেওয়া লাগে। যেমন ধরো যে ইন ঢাকা সিটি, ইন দ্য ভিলেজ, এই দেখো সিটি শব্দটা সরাসরি উল্লেখ থাকা লাগবে, ভিলেজ শব্দটা উল্লেখ থাকা লাগবে। সরাসরি যখন উল্লেখ থাকবে তখন হচ্ছে ইন দেওয়া লাগবে। কথা বুঝতে পারছো? এই শব্দগুলো উল্লেখ থাকবে, সিটি, টাউন এবং ভিলেজ, এই শব্দগুলো যখন সরাসরি উল্লেখ থাকবে তখন ইন দেওয়া লাগবে, ইন ঢাকা সিটি, ইন মাই টাউন, এরকম দেওয়া লাগবে, ইন দিস ভিলেজ, এরকম। এরপরে দেখো সি নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর অবস্থান বোঝাতে
কিউ, রো, ফটোগ্রাফ, স্কাই, পিকচার, মিরর এই শব্দগুলোর ক্ষেত্রে ইন বসে। তাহলে এই শব্দগুলো সরাসরি মুখস্থ রাখবা, এই শব্দগুলোর ক্ষেত্রে ইন বসে। যেমন ইন দ্য কিউ, ইন দ্য রো, ইন দ্য ফটোগ্রাফ, ইন দ্য স্কাই, ইন দ্য পিকচার, ইন দ্য পিকচার, ইন দ্য মিরর, এই শব্দগুলো সরাসরি থাকবে। এই শব্দগুলো কিউ, রো, তারপর হচ্ছে ফটোগ্রাফ, স্কাই, পিকচার, মিরর এই শব্দগুলো থাকলে ইন দেওয়া লাগবে। যেমন ইন দ্যাট ফটোগ্রাফ, ইন দ্য স্কাই এরকম দেওয়া লাগবে। এরপরে দেখো ডি নাম্বার হচ্ছে পেশা বোঝাতে ইন হয়, মানে পেশায় থাকা এরকম বোঝাতে ইন হয়। যেমন ধরো যে ইন পুলিশ, ইন আর্মি, ইন নেভি, ইন এয়ারফোর্স। কিন্তু পেশায় যোগদান করা বোঝালে আবার টু হয়। যেমন হি জয়েন্ট টু আর্মি, হি জয়েন্ট টু আর্মি। পেশায় যোগদান করা বোঝাতে জয়েনের পরে টু দেওয়া লাগে, হি জয়েন্ট টু আর্মি হবে তখন এরকম। এরপরে দেখো পোশাক পরিহিত বোঝাতে ইন বসে। যেমন দা গার্ল ইন ব্ল্যাক ড্রেস, মানে কালো ড্রেস পরা বালিকা। অথবা ধরো যে দা গার্ল ইন বুরখা, অথবা ধরো যে দা গার্ল ইন হিজাব, বা ধরো যে এরকম যা ইচ্ছে তাই বলতে পারো। ধরো যে দা বয় ইন গ্রিন শার্ট এরকম বলতে পারো। যে কোনো পোশাক বলতে তোমার হচ্ছে পোশাকের ক্ষেত্রে কী দেওয়া লাগবে? ইন দেওয়া লাগবে। পোশাক পরিহিত বোঝাতে ইন বসে, দা গার্ল ইন ব্ল্যাক ড্রেস। এরপরে দেখো কোনো ভাষায় বোঝাতে ইন বসে। যেমন দ্য টিচার ডেলিভার্ড লেকচার ইন ইংলিশ, ইন বাংলা এরকম আর কি, ইন হিন্দি এরকম। এরপরে দেখো কতিপয় ইডিওমেটিক ফ্রেজে ইন বসে, মর্নিং, আফটারনুন এগুলোর ক্ষেত্রে ইন বসে। এগুলো নিয়ে আরেকটু পরে কথা বলতেছি, তোমরা আরেকটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে রেইন, তারপরে সান, তারপরে শেড, তারপরে ডার্ক, তারপরে ইন ব্যাড ওয়েদার। এগুলো সব হচ্ছে আবহাওয়া সম্পর্কিত ওয়ার্ড, এগুলো হচ্ছে আবহাওয়া সম্পর্কিত ওয়ার্ড। মনে রাখবে আবহাওয়া সম্পর্কিত ওয়ার্ডের ক্ষেত্রে ইন বসে। যেমন ইন দ্য রেইন মানে বৃষ্টিতে, ইন দ্য সান মানে রোদে, ইন দ্য শেড মানে ছায়ায়, ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, তারপরে ইন দ্য ব্যাড ওয়েদার মানে হচ্ছে খারাপ আবহাওয়ায়। তারপর রাইট ইন ইঙ্ক, এটা তো আমরা পড়ে ফেলছি। তারপর ইন ওয়ার্ডস মানে কথায় লেখা। তারপর ইন ফিগার্স মানে প্রতীকের মাধ্যমে, মানে এটা হচ্ছে প্রকাশের মাধ্যম বোঝাতেও তোমার হচ্ছে কি বসে? ইন বসে। যেমন ধরো যে ইন ওয়ার্ডস মানে কথায় লেখা, তারপর ইন ফিগার্স মানে প্রতীকের মাধ্যমে, ইন ব্লক লেটার্স মানে হচ্ছে মোটা অক্ষরে লেখা, তারপর ইন ওয়ান্স ওপিনিয়ন কারো মতামতের মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন জিনিস প্রকাশের মাধ্যম। তাহলে আবহাওয়া এবং প্রকাশের মাধ্যমের ক্ষেত্রে ইন হয়, এইভাবে মনে রাখবা, আবহাওয়া এবং প্রকাশের মাধ্যমের ক্ষেত্রে ইন হয়। এরপরে দেখো আমরা আমাদের মতো করে কিছু জিনিস পড়ি যেটা তোমাদের দরকার। আচ্ছা বলো তো ভোরের ইংরেজি কি? বলো তো দেখি ভোরের ইংরেজি। ভোর, কেউ জানো ভোরের ইংরেজি কি? হ্যাঁ হ্যাঁ, ডনের ক্ষেত্রে অ্যান হয়, ডনের ক্ষেত্রে অ্যাট হয় আর কি, ডনের ক্ষেত্রে অ্যাট হয়। তারপরে সকালের ক্ষেত্রে হয় মর্নিং, ইন দ্য মর্নিং হয়। তারপরে সকালের পরে আসতেছে কি? দুপুর, তাই না? দুপুরের ক্ষেত্রে অ্যাট হয়, মনে রাখবে, অ্যাট নুন। তারপরে দুপুরের পরে হচ্ছে বিকেলের ক্ষেত্রে ইন হয়। এগুলো মুখস্থ করা লাগবে, এগুলো ফিক্সড। তারপরে সন্ধ্যার ক্ষেত্রেও ইন হয়। হ্যাঁ বলো, বুঝি নাই তোমার কথা। না হবে না, এগুলো ফিক্সড, যা লিখে দিচ্ছি এগুলো সব ফিক্সড, এগুলো নোট করে মুখস্থ করবা। ডনের ক্ষেত্রে অথবা নুনের ক্ষেত্রে দা দেওয়া যায় না, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে দা দিতে হয়। অ্যাট ডন, অ্যাট নুন এগুলো হয়, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং এরকম হয়। এরপরে নাইটের ক্ষেত্রে হয় অ্যাট নাইট। তারপর মধ্যরাতের ক্ষেত্রে অ্যাট হয়, অ্যাট মিড নাইট হয়। এগুলো একসাথে করে মুখস্থ রাখবা। তাহলে দেখো প্রথমত ভোরের ক্ষেত্রে হয় ডন, অ্যাট ডন। মর্নিংয়ের ক্ষেত্রে ইন দ্য মর্নিং। দুপুরের ক্ষেত্রে অ্যাট নুন। বিকেলের ক্ষেত্রে ইন দ্য আফটারনুন। সন্ধ্যার ক্ষেত্রে ইন দ্য ইভিনিং। তারপর রাতের ক্ষেত্রে অ্যাট নাইট। তারপর মধ্যরাতের ক্ষেত্রে অ্যাট মিড নাইট, এরকম এগুলো মুখস্থ করবা। এরপরে দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে হয় না। এরপর দেখো
একটা পত্রিকা আছে পাকিস্তানের জাতীয় পত্রিকা। ওটা তো আলাদা, ওটা আলাদা বিষয়, আমরা ওটা পড়তেছি না তো। আছে যে ওটা ওটা জীবনে বাংলাদেশের কোনো পরীক্ষাতে আসবে না, দা ডন। আওয়ামী লীগের আমলে তো আসতোই না, এই আমলেও আসবে না। দা ডন যদি তুমি পত্রিকা বুঝাও, দা দিতে পারো, ওটা সমস্যা নাই। কারণ ওরা যেহেতু নিজেরাই দা ইউজ করে, যেমন দা ডেইলি স্টার, ওরাই যেহেতু দা ইউজ করে, তো তোমরাও দা ইউজ করবা সেই ক্ষেত্রে, ওটা বিষয় না। আচ্ছা দেখো এরপরে অনেক জামাত ক্ষমতায় আসলে এই কোশ্চেনটা আসতে পারে ভাই। হ্যাঁ হ্যাঁ জামাত ক্ষমতায় আসলে আসতে পারে নাকি? জামাতের জন্য দোয়া করতেছো নাকি? ভাইয়া ডান্সটা কি? হ্যাঁ নিশ্চিত হ্যাঁ, আসবে ভাই। ও আচ্ছা, একটা আমার বাদ ক্ষমতায় পড়ছে, আসলে নিশ্চিত আসবে। গোধূলি বাদ পড়ছে তাই না? ডাস্ক, একজন জিজ্ঞাসা করলো ডাস্ক, ডাস্কের ক্ষেত্রে হয় অ্যাট, অ্যাট ডাস্ক হয়। আচ্ছা জামাতের জন্য কি তোমরা দোয়া করতেছো না? না ভাই, কেন করতেছো না? তোমরা কি বিএনপির জন্য দোয়া করো? আমরা গণতন্ত্র বিরোধী। তাহলে তো তোমাদের বাংলাদেশে থাকার অধিকার কিং নেই। জমনকে দরকার। জি ভাই, গণতন্ত্র বিরোধীদেরকে আমরা ধরে নিয়ে যাব, ধরে নিয়ে ইন্ডিয়া পাঠাই দিব, কারণ আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী ছিল। আচ্ছা দেখো, ভাই এর উপরে আর কিং জমনকে দরকার। বুঝি নাই। না না ভাই, অফ টপিক বলতেছিলাম আর কি, বলতেছিলাম কিং জমনকে দরকার ভাইয়া, আচ্ছা উত্তর কোরিয়ার। আচ্ছা, ওগুলো বিষয় না। আমরা এরপরে দেখি, উপরে বোঝালে অন হয়, এটা আমরা পড়ে ফেলছি। এখন দেখো বি নাম্বারটা, বি নাম্বারটা হলো মুখস্থ। কোনো বাক্যে যদি এগুলো থাকে, কোনো বাক্যে যদি লেফট শব্দটা থাকে, অথবা রাইট শব্দটা থাকে, অথবা গ্রাউন্ড শব্দটা থাকে, অথবা ধরো যে গ্রাউন্ড, অথবা ধরো যে ফ্লোর আলাদাও থাকতে পারে। তারপর ধরো যে মেনু অথবা লিস্ট, এগুলো, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অন দেওয়া লাগে, এগুলো মুখস্থ। যেমন অন দ্য লেফট, অন দ্য রাইট, অন দ্য গ্রাউন্ড, অন দ্য ফ্লোর, অন দ্য মেনু, অন দ্য লিস্ট, এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ রাখবা। এরপর সি নাম্বার, সি নাম্বার হচ্ছে অ্যাটাচ টু বা সংযুক্ত অর্থে অন বসে। যেমন কারো আঙুলের মধ্যে যদি আংটি থাকে, তাহলে কি আঙুলের সাথে সংযুক্ত অবস্থায় আছে না, এই জন্য হয় অন, অন ইয়োর ফার্স্ট ফিঙ্গার। এই যে আঙুলের মধ্যে আংটি, রিং অন ইয়োর ফার্স্ট ফিঙ্গার, তাহলে সংযুক্ত থাকা বা অ্যাটাচ টু অর্থে অন হয়। তারপরে সদস্যপদ বোঝাতে অন হয়, যেমন অন দ্য কমিটি, অন দ্য কমিটি, তাহলে কমিটির সদস্য বোঝাচ্ছে, দেয়ার ইজ নো ওমেন অন দ্য কমিটি। এরপর দেখো কোনো বিষয়ে লেখা বোঝাতে, কোনো বিষয় সম্পর্কে বোঝাতে অন বসে, যেমন রাইট এ প্যারাগ্রাফ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা ধরো যে বিভিন্ন বিষয়ে কমেন্ট করে না ফেসবুকে, তখন ধরো যে অন দেওয়া লাগে, এরকম আর কি, কমেন্টেড অন দিস ম্যাটার, এরকম আর কি। আচ্ছা এরপরে দেখো, এরপরে কিছু আছে যেগুলো মুখস্থ, যেমন অন দ্য হোল, অন দ্য হোল মানে মোটের উপর, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, অন ফুট তো আমরা পড়েই ফেলছি, পায়ে চলার ক্ষেত্রে অন হয়। তারপর অন টেলিভিশন, অন রেডিও, মনে রাখবা টেলিভিশন রেডিওর ক্ষেত্রে অন হয়, অন টেলিভিশন, অন রেডিও, কিন্তু একটু ব্যতিক্রম আসছে, সেটা হচ্ছে টেলিভিশন রেডিওর আগে যদি দা থাকে বা ডিটারমিনার থাকে, তখন কিন্তু আবার ইন দেওয়া লাগে, যেমন ইন দ্য টেলিভিশন, এরকম দেওয়া লাগে, তখন কিন্তু ইন দ্য টেলিভিশন দেওয়া লাগে, ঠিক আছে? তারপরে দেখো, মোবাইল ফোনের আগে কি হবে? অন। ওটা তো আমরা আলাদা করে পড়ছি, মোবাইল ফোনে অন হয় বেশিরভাগ সময় অন, ওটা দেখিও, যে এই রুলটা পড়ছি ওটা দেখে নিও, তাইলেই হবে। আচ্ছা এরপরে দেখো অন স্ট্রাইক, আর তারপর অন ফায়ার, এগুলো হচ্ছে মুখস্থ আর কি। অন স্ট্রাইক মানে হচ্ছে অন, অন ফায়ার মানে ফর্মে থাকা বোঝায়, অন স্ট্রাইক মানে স্ট্রাইকে থাকা, বা এটাও আর কি ফর্মে থাকা বোঝায়, ক্রিকেট খেলায় স্ট্রাইকে থাকা এটাও বোঝাইতে পারো, অথবা ফর্মে থাকাও বোঝাইতে পারো। এরপরে দেখো, এরপরে আমরা পড়বো হচ্ছে অন টাইম এবং ইন টাইমের মধ্যে পার্থক্য। মনে রাখবা একেবারে সঠিক সময় মানে একেবারে পরিকল্পিত সময় বা একেবারে ঠিক সময়, তখন হয় অন টাইম। যেমন ধরো যে দ্য 11:45 ট্রেন লেফট অন টাইম, তার মানে বোঝাচ্ছে হচ্ছে 11:45 ট্রেন একেবারে ঠিক সময়ে ছেড়ে গেলে, এমন বোঝাচ্ছে। তারপরে দেখো আই উইল মিট ইউ অ্যাট 7:30 o'clock, আমি তোমার সাথে 7:30 দেখা করব,
বাট প্লিজ বি অন টাইম, যখন বলবে যে তোমার সাথে 7:30 দেখা করব, কিন্তু দয়া করে সঠিক সময় থেকে, তার মানে কি একেবারে সঠিক সময় বোঝাচ্ছে, এই জন্য অন টাইম দিবে। তারপরে দেখো দ্য ড্রাইভার স্টপ দ্য কার জাস্ট অন টাইম টু অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য কি একেবারে ঠিক আগ মুহূর্তে থামানো লাগে না গাড়িটা? অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য কিন্তু ঠিক আগ মুহূর্তে থামানো লাগে, এই জন্যই দেখো অন টাইম দেওয়া। তাহলে দেখো এই জন্যই দেওয়া হচ্ছে দ্য ড্রাইভার স্টপ দ্য কার জাস্ট অন টাইম টু অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তাহলে অন টাইম মানে হচ্ছে একেবারে ঠিক সময়ে। অন টাইমের বিপরীত হচ্ছে লেট। অন টাইমের বিপরীত হবে কি? লেট। এরপরে দেখো সাধারণত সঠিক সময়। সাধারণত সঠিক সময় বা ঠিক সময়ের পূর্বে এরকম বোঝালে ইন টাইম হয়। তার মানে এটা ঠিক সময়ের পূর্বেও হইতে পারে বা ঠিক সময়ের 5-10 মিনিট আগে পরেও হইতে পারে, এরকম আর কি। এটা তোমার হচ্ছে মূলত হচ্ছে আগে বোঝায় বেশিরভাগ সময়, ঠিক সময়ের আগে। যেমন ধরো যে আই মাস্ট হারি, আই ওয়ান্ট টু গেট হোম ইন টাইম টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ অন টেলিভিশন। তাইলে দেখো টেলিভিশন দেখার জন্য ফুটবল ম্যাচ যদি দেখতে চাই তাহলে কি আগে পৌঁছাইতে হবে না? বা ধরো যে আগে পৌঁছাইতে চায় না, অথবা ধরো যে আগে 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 না পৌঁছাইলেও কিন্তু চলবে, সাধারণত সঠিক সময় হইলেও কিন্তু চলবে। তাহলে সাধারণত সঠিক সময় অথবা ধরো যে তোমার ঠিক সময়ের পূর্বে এরকম বুঝালে তখন হয় ইন টাইম, ঠিক আছে? আর ইন টাইমের বিপরীত হচ্ছে ভেরি লেট। ইন টাইমের বিপরীত হচ্ছে ভেরি লেট। এগুলো মনে রাখবা, কারণ এই যে বিপরীত কোনটা এটাও হচ্ছে তোমার বিগত সালে পরীক্ষা আসছে, এটা মনে রাখবা। এরপরে ফরের ব্যবহার, জন্য অর্থে ফর বসে, এটা তো জানো, এটা পড়ানোর কিছু নাই। তারপর বিনিময় বোঝাতে ফর বসে, গিভ মি চেঞ্জ ফর টাকা 100, আমাকে 1000 টাকার ভাঙতি দাও, তার মানে বিনিময় করবে 1000 টাকা। তারপর কারো পক্ষে বোঝাতে ফর বসে, এটা তো জানোই, ভোট ফর হিম। তারপর উপলক্ষ বোঝাতেও ফর বসে, যেমন হোয়াট ডিড ইউ বাই ফর দিস ঈদ, তুমি এই ঈদের জন্য কি কিনেছো, তার মানে ঈদ উপলক্ষে। তারপরেরটা আমরা জানি যে সিন্স ফরের ব্যবহার টেন্সের ক্ষেত্রে আমরা পড়ছি যে সময়ের সমষ্টির ক্ষেত্রে ফর হয়, সময়ের শুরুর ক্ষেত্রে সিন্স বসে অথবা ফ্রম বসে, এটা আমরা পড়ছিলাম টেন্সের সময়। এরপর দেখো 7 নাম্বার ডিউরিং। ডিউরিং হচ্ছে চলাকালীন বোঝায়, কি বোঝায়? চলাকালীন বা শুরু থেকে শেষ হওয়ার মধ্যবর্তী কোনো সময়ে এরকম বোঝালে ডিউরিং হয়। যেমন ধরো যে হি ওয়াজ এক্সপেলড ফর চিটিং ডিউরিং দ্য এক্সাম, মানে এক্সাম চলাকালীন সময়ে সে চিটিং করার কারণে এক্সপেলড হয়ে গেছে, তার মানে চলাকালীন বোঝাচ্ছে। এরপর দেখো অ্যাটের ব্যবহার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দাগানো বিশেষ করে, যে স্পিড, টেম্পারেচার, প্রাইস এবং হচ্ছে বয়স, এই কটার ক্ষেত্রে অ্যাট বসে। যেমন ধরো যে এত কিলোমিটার গতিতে চলতেছে, তখন দেওয়া লাগবে অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার। তারপর টেম্পারেচারের ক্ষেত্রে অ্যাট হয়, যেমন ধরো যে অ্যাট এত ডিগ্রি সেলসিয়াস, অথবা দামের ক্ষেত্রে অ্যাট হয়, বয়সের ক্ষেত্রে অ্যাট হয়, যেমন ধরো যে অ্যাট দ্য এজ অফ 16 অথবা অ্যাট 16, অথবা ধরো যে দ্য রাইস ইজ সোল্ড অ্যাট 20 kg, এটা দাম বোঝাচ্ছে। তাইলে দেখো, তাইলে স্পিড গতি, গতি, তাপমাত্রা, দাম এবং বয়স, গতি, তাপমাত্রা, দাম এবং বয়স, এই কয়টা বোঝালে অ্যাট বসে, এটা মুখস্থ রাখবা। এরপরে উইকেন্ড শব্দটার ক্ষেত্রে অ্যাট বসে, দ্য উইকেন্ড, দ্য উইকেন্ড থাকতে হবে, দ্য উইকেন্ড থাকলে সেক্ষেত্রে অ্যাট বসে, অ্যাট দ্য উইকেন্ড। হোয়াট ডিড ইউ ডু অ্যাট দ্য উইকেন্ড, এটা মুখস্থ আর কি। তারপরে দেখো গ্রুপ অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অ্যাট বসে, গ্রুপ অ্যাক্টিভিটিসের নামের পূর্বে, যেমন পার্টি, পার্টি অনেকে মিলে করা হয়, মিটিং অনেকে মিলে করা হয়, কনসার্ট অনেকে মিলে করা হয়। তারপর লেকচারের মধ্যে অনেকজন থাকে, ম্যাচের মধ্যে অনেকজন থাকে, অনেকজন যেহেতু থাকে এগুলাই, তাহলে এগুলো হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস, এই জন্য গ্রুপ অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অ্যাট বসে, এগুলো মুখস্থ। এরপরে আমরা নাইট, নুন এগুলো পড়ছি। তারপর লিস্টের ক্ষেত্রে অ্যাট বসে, অ্যাট লিস্ট। তারপরে অ্যাট ওয়ান্স, এগুলো মুখস্থ। এরপরে দেখো, এরপর হচ্ছে আফটারের ব্যবহার। আফটার তোমরা জানোই যে পরে বোঝাতে আফটার হয়, হি ডাইড আফটার এ ফিউ ডেজ, সে কিছুদিন পরে মারা গেল, তাহলে পরে বোঝাতে আফটার হয়। তারপরে এই ক্ষেত্রে তোমার হচ্ছে পরে বোঝাচ্ছে, পরে বোঝালে আফটার হয়, এটা তোমরা জানোই। এরপরে দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে উইথের ব্যবহার। উইথ তোমরা জানো যে উপকরণ বোঝাতে উইথ হয়, উপকরণ বোঝাতে উইথ হয়, এটা জানা আছে না? যেমন ধরো যে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই এ বয়, তাহলে বয় হচ্ছে ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে বাই হবে, কিন্তু স্টিক হচ্ছে উপকরণ, তাহলে বালকটি লাঠি দিয়ে মারলো, তাহলে স্টিক, লাঠি, লাঠি হচ্ছে উপকরণ, উপকরণের ক্ষেত্রে উইথ হবে, তাহলে হবে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই এ বয় উইথ এ স্টিক, এরকম হবে।
তাহলে উপকরণ বোঝাতে উইথ হয়। তাই আমরা এটা তো আগেও পড়ছি যে কলম দিয়ে লেখা, তারপর ধরো যে তোমার মার্কার দিয়ে লেখা, এগুলো উপকরণ, এগুলোর ক্ষেত্রে উইথ হয়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার ইনটু এর ব্যবহার। ইনটু হচ্ছে অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু বসে, যেমন ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর বা ওয়াটার টার্নস ইনটু ভ্যাপর, তাহলে পানি বাষ্পে পরিণত হয়, এটা অবস্থার পরিবর্তন, এই জন্য ইনটু বসবে। তারপর দেখো বিজনেস কন্ট্রাক্ট অথবা প্রপোজাল বা এগ্রিমেন্টে ইন্টার করলে ইনটু বসে। হি এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট ফর সেলিং রাইস, মানে হচ্ছে চুক্তিতে প্রবেশ করা। তোমাদেরকে বলছিলাম এটা, যে চুক্তিতে প্রবেশ করার ক্ষেত্রে ইন্টারের পরে ইনটু বসতে পারে, এটা বলছিলাম। এরপরে দেখো 12 নাম্বার, কিছু প্রিপোজিশন দেখে রাখো। ঘড়ির ক্ষেত্রে বাই বসে, মনে রাখবা ঘড়ির ক্ষেত্রে বাই বসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ওর ওয়াচ, এরকম বসে। তারপর কোনো পৃষ্ঠা নাম্বার যদি বোঝায় তাহলে অ্যাট বসে, যেমন ওপেন অ্যাট পেজ 15, ওপেন অ্যাট পেজ 15, 15 নাম্বার পেজে যাও, এরকম আর কি। তারপর কোনো পেজের উপরে কোনো কিছু করা, পেজের উপরে পৃষ্ঠার মধ্যে এরকম উপরে বোঝালে তখন অন দেওয়া লাগবে। যেমন ধরো যে সি দ্য অ্যান্সার অন দ্য পেজ 15, অ্যান্সারটি 15 নাম্বার পেজে দেখো, তার মানে পেজের উপরে দেখবে না, পেজের উপরে দেখবে। কিন্তু যখন বলবে যে ওপেন অ্যাট পেজ 15, তখন হচ্ছে 15 নাম্বার পেজ খুলো, এটা এমনিতে পেজ নাম্বার বোঝাচ্ছে। এটা কিন্তু পেজের উপরে দেখবে নাকি কোথায় দেখবে, স্পর্শ অবস্থায় উপরে দেখবে নাকি কোথায় দেখবে, দেখার ব্যাপারে কিন্তু কোনো কথা বলে নাই। কিন্তু পরেরটা যেহেতু সরাসরি পেজের উপরে বোঝাচ্ছে, এই জন্য অন বসবে। সি দ্য অ্যান্সার অন পেজ 15, অন হবে এটা। এরপরে দেখো আই রিড উইথ এ গুড টিচার, এটা হচ্ছে কারো কাছে বোঝাতে উইথ দেওয়া যায়, ব্যক্তির কাছে। আমি একজন ভালো টিচারের কাছে পড়ি, তাহলে কাছে বোঝাতে উইথ হচ্ছে এটা। এরপরে দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড একটা ফিক্সড এক্সপ্রেশন, এটা মুখস্থ। ওয়ার্ড বাই ওয়ার্ড মানে হুবহু, মানে অবিকল বা হুবহু। আর কোনো কিছু থেকে কোনো কিছু পর্যন্ত বোঝাতে ফ্রম ডট ডট টু হয়, যেমন দিস বুক টেলস দ্য স্টোরি অফ হার লাইফ ফ্রম এ টু জেড, তাহলে ফ্রম এ টু জেড, তাহলে এ থেকে জেড পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। কোনো কিছু শুরু থেকে কোনো কিছু শেষ পর্যন্ত বোঝাতে শুরুটার আগে ফ্রম বসে আর শেষটার আগে টু বসে, এরকম আর কি। তাহলে বুঝতে পারছো? ক্লিয়ার না বিষয়গুলা? জি ভাইয়া। আচ্ছা, আমাদের প্রিপোজিশন পড়া শেষ। প্রিপোজিশন সম্পর্কে যত খুঁটিনাটি যত রুল আছে সব আমরা পড়া শেষ করছি। তোমাদের কি কারো কোনোটা সমস্যা আছে যেগুলো পড়লাম সেগুলোর মধ্যে? না ভাই, কলম কলম দিয়ে মাত্র বললেন বাই হবে, আরেক জায়গায় মনে পড়েছিলেন ইন হয় নাকি কলম? না, বাই বলি নাই, বলছি তোমার হচ্ছে কলম দিয়ে লেখা কি বলছি, বাই বলছি না, উইথ বাই বলছি পেন বলছে। না, বাই বলি নাই। উপকরণ, আচ্ছা, উইথ পেন কখনো কি ইন হয়? হ্যাঁ উইথ পেন, ইন পেন হয় না। তুমি কি দেরিতে জয়েন করছো নাকি? জি ভাই। এগুলো আমরা পড়ে ফেলছি আগে, এগুলো আমরা পড়ছি উপকরণ বোঝালে উইথ হয়, যেমন রাইট উইথ এ পেন অথবা রাইট উইথ মার্কার। বাই বললাম হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা লেখা, ব্যক্তির দ্বারা বোঝালে তখন হয় বাই, আর কোনো উপকরণ দ্বারা তখন হয় উইথ। তুমি যদি এইভাবে পড়তে চাও তাহলে এইভাবে পড়বা যে ব্যক্তির দ্বারা হইলে বাই হয় আর উপকরণ দ্বারা হইলে উইথ হয়, এটা পড়বা। তাইলে ওই এক্সাম্পলটাই তো ওইভাবে দেখাইলাম যে দা স্নেক ওয়াজ কিল্ড বাই এ বয় উইথ এ স্টিক, তাহলে বাই এ বয় উইথ এ স্টিক, তাহলে বালকটার দ্বারা মারা হয়েছে, তাহলে বালকটা ব্যক্তি, এই জন্য বাই হইলো, কিন্তু স্টিকের ক্ষেত্রে উইথ হইলো। আর কলমের ওগুলো আমরা আগেই বলছিলাম যে রাইট উইথ এ পেন বা রাইট উইথ মার্কার, পেন মার্কার এগুলোর ক্ষেত্রে উইথ হয়। তারপর যেমন ধরো যে চকের ক্ষেত্রে উইথ হয়, কিন্তু ধরো যে তোমার কালিতে লেখা, কোনো একটা কালি দিয়ে লেখা, তখন হয় রাইট ইন ব্ল্যাক ইঙ্ক বা রাইট ইন ব্লু ইঙ্ক। বিশেষ করে কালিরটা পরীক্ষায় বারবার আসছে। হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলতেছিলাম, কালি আর কি। হ্যাঁ কালির ক্ষেত্রে ইন হয় রাইট ইন ব্লু ইঙ্ক বা রাইট ইন ব্ল্যাক ইঙ্ক। তারপর ধরো যে তোমার পেন্সিলের ক্ষেত্রেও ইন হয় রাইট ইন পেন্সিল, এরকম হয়। আর কোনো কিছুর উপরে লেখা হলে অন হয়, যেমন রাইট অন দ্য হোয়াইট বোর্ড অথবা রাইট অন দ্য পেপার, এরকম হয়, তখন হয় অন, এরকম। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে কারো প্রিপোজিশনের মধ্যে? কারো কোনো কনফিউশন আছে?
পড়ার মধ্যে, আজকের পড়ার মধ্যে? আচ্ছা, তো এগুলো তোমরা পড়বা, প্রিপোজিশনগুলো সবগুলোই তোমাদের রিটেনে কাজে লাগবে, তো প্রিপোজিশনগুলো একেবারে ভালোভাবে বুঝে বুঝে পড়বা।